হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে এসেছি জিওগ্রাফি থেকে, যেটা তোমাদের এসটিজিটি এক্সামের ক্ষেত্রে কাজে আসবে। তোমরা তো জানোই আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য ভিক্টোরি ইউটিউব ক্লাস আমরা শুরু করেছি, যেখানে তোমাদের জন্য আমরা পার সাবজেক্ট থেকে এসটিজিটি আর্টসে যে 4টা সাবজেক্ট রয়েছে, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, এই 4টা সাবজেক্ট থেকেই তোমাদের জন্য কিন্তু 1500 এমসিকিউ সিরিজ শুরু করেছি। পার সাবজেক্ট থেকে 1500 এমসিকিউ শুরু করেছি, কিন্তু সেখানে যে শুধু আমরা 1500 এমসিকিউস আমরা পড়বো এরকমটা কিন্তু নয়, কারণ আমরা সবসময় বলে থাকি আমরা কিন্তু কনসেপ্টে ফোকাস করি। আর তোমাদের জন্য এরকম ভাবে ক্লাসগুলো আমরা নিয়ে আসছি যেখানে তোমরা যে এমসিকিউর পাশাপাশি কনসেপ্টটাও কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে দেখবে তোমরা 1500 নয়, যে 3000 4000 তার থেকে আরো অনেক বেশি কিন্তু তোমরা ইনফরমেশন পেয়ে যাচ্ছ এই সিরিজের মাধ্যমে। আর প্রতিটা ক্লাসের মধ্যে আমরা 50টা করে এমসিকিউস নিয়ে আসছি, আর সেই 50টা এমসিকিউর মধ্যে দেখবে একটা এমসিকিউর পাশাপাশি আর অনেক কিছু কিন্তু আমরা জেনে যাচ্ছি। যেভাবে করে আগের ক্লাসগুলি করানো হয়েছে, আজকের ক্লাসটাও কিন্তু সেম সিকোয়েন্সই চলবে। আশা করি তোমাদের কাজে আসবে। আমরা কিন্তু বিগত যে 3টা ক্লাস দিয়েছি সেখানে অনেকটাই কিন্তু পজিটিভ ফিডব্যাক পেয়েছি, অনেকেই তোমরা ক্লাসগুলি খুব পছন্দ করছো। তো আশা করি বাকি ক্লাসগুলো তোমাদের এরকম ভাবেই ভালো লাগবে। আর তাছাড়া আমরা তোমাদের জন্য কিছুদিন পরে লাইভ ক্লাসেসও নিয়ে আসবো। তোমাদেরকে আমরা কিন্তু পেইড কোর্সটা অলরেডি দিয়ে দিয়েছি, যেখানে তোমরা যে অনলাইন যে কোর্স রয়েছে, পেইড কোর্স রয়েছে, যেখানে কনসেপ্ট সহ কিন্তু ক্লাস তোমরা করতে পারছো। কারণ আমরা যখন এমসিকিউস প্র্যাকটিসগুলো করব তখনই ভালোভাবে জিনিসটা করতে পারবো। যখন কনসেপ্ট আমাদের আগে থেকে জানা থাকবে তাহলে এমসিকিউস প্র্যাকটিস করব, তারপর সেই কোর্সের মধ্যে কিন্তু আমরা মক টেস্টের সিস্টেম রেখেছি, মক টেস্টও দিতে পারবে। তাহলে দেখবে তোমাদের প্রিপারেশনটা আরো স্ট্রং হয়ে গেছে। তো কিভাবে কি নিতে লাগে সম্পূর্ণটাই বলবো, তো ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করছি, ক্লাসটা অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সো আজকে যে ক্লাসটা রয়েছে জিওগ্রাফি থেকে এমসিকিউ ক্লাস, আর আমরা এমসিকিউ কিন্তু 1500 এমসিকিউ সিরিজ আমরা শুরু করেছি। আর জিওগ্রাফি থেকে এটা হলো আজকের এই সিরিজের ফার্স্ট ক্লাস, যেখানে আমরা 50টা এমসিকিউস নিয়ে ডিসকাস করব। বাট যেটা আগে বলেছি শুধু 50টা নয়, তোমরা ক্লাসের শেষে দেখবে শুধু 50টা নয়, আরো অনেকগুলা ইনফরমেশন জেনে যাচ্ছ আজকের এই ক্লাসের মাধ্যমে। সো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন, আচ্ছা তোমরা এই 50-এর মধ্যে কত স্কোর করতে পারলে সেটা অবশ্যই জানাবে। তোমরা অনেকেই আগের গুলি তো কমেন্ট করেছো, অনেকে তোমরা 46, 47, 45 এরকম পেয়েছো, খুবই ভালো। তো আজকের ক্লাসের শেষেও কিন্তু জানাবে 50-এর মধ্যে কত স্কোর করতে পারলে। ওকে, চলো স্টার্ট করি। তো ফার্স্ট কোশ্চেন, পৃথিবীর আণবিক গতি কি? এখন ডিরেক্টলি আমরা আনসার জানবো না, আগে আমাদের বুঝতে লাগবে এই গতি জিনিসটা কি। এই যে পৃথিবীর গতি রয়েছে, পৃথিবী কিন্তু দুই ধরনের গতি রয়েছে। কয় ধরনের? দুই ধরনের গতি রয়েছে। একটা হলো আণবিক গতি, একটা হলো কি আণবিক গতি, আরেকটা হলো বার্ষিক গতি। আরেকটা কি? আরেকটা হলো বার্ষিক গতি। আণবিক গতি আর বার্ষিক গতি। তো পৃথিবী পরীক্ষাতে কোশ্চেন আসতেই পারে যে পৃথিবীতে কয় ধরনের গতি রয়েছে। পৃথিবীর দুই ধরনের গতি রয়েছে। একটা হলো আণবিক গতি আর একটা হলো বার্ষিক গতি। ওকে, আণবিক গতি হলো রোটেশন, আর বার্ষিক গতি কি? বার্ষিক গতি হলো রেভলিউশন, রোটেশন এন্ড রেভলিউশন, যেগুলো আমরা আগেও কিন্তু পড়েছি। তো এখন এই রোটেশন আর রেভলিউশনটা কি সেটা আমাদেরকে বুঝতে লাগবে। সেটা তোমাদেরকে আমি একটা পিকচারের সাহায্যে বুঝাচ্ছি, তাহলে তোমরা জিনিসটা বুঝতে আরেকটু সুবিধা হবে। তো নেক্সট স্লাইডে দেখো একটা পিকচার রয়েছে, এই যে তোমাদের একটা পিকচার দিয়ে দিলাম। ধরো এই যে এখানে সূর্য রয়েছে, ওকে ফাইন। এখন পৃথিবী এখানে পিকচার দেখে আবার কনফিউজ হয় না, এখানে কিন্তু 4টা না, জাস্ট পৃথিবীটা যেহেতু সূর্যের আশেপাশে ঘুরছে মানে প্রদক্ষিণ করছে, তো ওইটাকে আমরা কিন্তু বার্ষিক গতি বলি। কিন্তু এই যে ধরো পৃথিবীটা আছে যেটা 66.5 ডিগ্রি কিন্তু এরকম ভাবে হেলে আছে। তো এই যে পৃথিবীটা এটা কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু পৃথিবীটা ঘুরে, নিজের অক্ষে থেকে পৃথিবীটা ঘুরে। যখন পৃথিবী নিজের অক্ষে থেকে যে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, ওইটাকে বলা হয় রোটেশন অর্থাৎ আণবিক গতি। আর পৃথিবী যখন নিজের অক্ষে ঘুরতে ঘুরতে যখন সূর্যের চারপাশে ঘুরে, মানে সূর্যকে প্রদক্ষিণ করে, এই যে পুরোটা সূর্যকে প্রদক্ষিণ করছে, তখন সেটাকে বলা হয় রেভুলেশন অর্থাৎ বার্ষিক গতি। ক্লিয়ার? অর্থাৎ ধরো পৃথিবী রয়েছে, পৃথিবীটা এখন নিজের অক্ষে মানে নিজের জায়গায় নিজের অক্ষে ঘুরছে, পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরছে, সেটাকে বলা হয় রোটেশন বা আণবিক
আহ্নিক গতি। আর নিজের অক্ষে ঘুরতে ঘুরতে যখন পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরছে, সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে, তখন সেটাকে বলা হয় বার্ষিক গতি। আর এই যে রোটেশন হচ্ছে সেটাও কিন্তু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে আর নিজের অক্ষে থেকে, আর যখন সূর্যকে প্রদক্ষিণ করে তখনও কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকেই কিন্তু ঘুরে। এখন পরীক্ষাতে কোশ্চেন আসতেই পারে যে আহ্নিক গতি হচ্ছে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিক। আর যদি বলা হয় যে পরিক্রমণ যে করছে বা বার্ষিক গতির ক্ষেত্রে কোন দিক থেকে কোন দিকে ঘুরছে, তখনও কিন্তু হবে পশ্চিম থেকে পূর্ব দিক। আর এই যে রোটেশন হচ্ছে আহ্নিক গতি, আহ্নিক গতি এই যে নিজের অক্ষে যে ঘুরছে, নিজের অক্ষে ঘুরতে ধরো এখান থেকে ঘুরছে, এখানে ঘুরে আবার এই জায়গাটা ফিরে আসতে, অর্থাৎ আহ্নিক গতি যে হচ্ছে এই যে সময়টা লাগে, এই রোটেশনের এই সময়টা হলো 24 আওয়ার্স, অর্থাৎ 24 ঘন্টা, একদিন সময় লাগে। রোটেশন হতে সময় লাগে, একদিন সময় লাগে। আর এই যে রেভলিউশন হচ্ছে অর্থাৎ বার্ষিক গতি, সূর্যের যে চারিপাশে যে প্রদক্ষিণ করছে, এবং ধরো এখান থেকে ঘুরছে এদিকে আবার এই জায়গাতে ঘুরে আসতে সময় লাগে 365 দিন। 365 দিন মানে প্রায় 1 বছর সময় কিন্তু লাগে। তো ওই 1 বছর সময়টাকে কিন্তু বলা হয় সৌর বছর, সোলার ইয়ার কিন্তু বলা হয়। তো এখান থেকে দেখো আমরা অনেক কিছু জানলাম যে পৃথিবীর কয় ধরনের গতি রয়েছে, 2 ধরনের। একটা 2 ধরনের কি কি, একটা আহ্নিক গতি, একটা বার্ষিক গতি। আহ্নিক গতি কি, যখন পৃথিবী নিজের অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, যেটা সময় লাগে 24 ঘন্টা, এটাকে বলা হয় আহ্নিক গতি। আর যখন নিজের অক্ষে ঘুরতে ঘুরতে যখন সূর্যের চারিপাশে ঘুরছে, মানে সূর্যকে প্রদক্ষিণ করছে, যেটা সময় লাগে 1 বছর, যেটাকে সোলার ইয়ার বা সৌর বছর বলা হয়, এটাকে বলা হয় রেভলিউশন বা বার্ষিক গতি। তো একটার মাধ্যমে দেখো আমরা কত কিছু জেনে নিয়েছি। আরো ডিটেলস তোমরা জেনে নিতে পারবে যদি তোমরা কনসেপ্ট ক্লাসটা ভালোভাবে দেখে থাকো সেখানে, বা তোমরা নোটস থেকে পড়ে থাকো সেখানে, কারণ সেখানে কিন্তু একদম ডিটেলস আলোচনা করা হয়েছে। আর আমরা তখনই এমসিকিউস ভালোভাবে আনসার করতে পারবো যখন সেই কনসেপ্টটা আমাদের একদম ক্লিয়ার থাকবে। তো এতটুকু বোঝা গেল। তো এখন আসি যে কোশ্চেনটা আমাদের ছিল, সেই কোশ্চেনটা। তো কোশ্চেন কি ছিল, পৃথিবীর আহ্নিক গতি কি, যে পৃথিবীর যে আহ্নিক গতি সেই জিনিসটা কি, সূর্যকে প্রদক্ষিণ করা, যে সূর্যকে ধরো সূর্যটা রয়েছে এখন সূর্যের আশেপাশে ঘুরবে, সেটাকে কি আহ্নিক গতি বলা হয়? না, সেটাকে কি বলা হয়? বার্ষিক গতি। আমরা কনসেপ্টই তো দেখলাম, সেটাকে বলা হয় বার্ষিক গতি। তো এখানে তো আহ্নিক গতির কথা বলেছে, তার মানে অপশন এ হবে না। তারপর এখানে যদি গ্রহাণুপুঞ্জ, গ্রহাণু পর্যবেক্ষণের কোনো ব্যাপার আহ্নিক গতি বার্ষিক গতিতে আসবে না, তো এটাও হবে না। চাঁদকে প্রদক্ষিণ করা, চাঁদকে কি পৃথিবী প্রদক্ষিণ করে? না, চাঁদকে প্রদক্ষিণ করে না, পৃথিবী চাঁদকে প্রদক্ষিণ করে। যেরকম সূর্যকে যেরকম পৃথিবী প্রদক্ষিণ করে, ধরো এখানে সূর্য রয়েছে, এটা পৃথিবী রয়েছে, পৃথিবীটা যে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, আর ধরো পৃথিবী রয়েছে তো পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে চাঁদ, তো চাঁদকে তো প্রদক্ষিণ করে না, তাহলে অপশন সিটাও কিন্তু ভুল। তো আনসার হবে কি অপশন বি, নিজের অক্ষের চারপাশে ঘুরে, মানে নিজের অক্ষে পৃথিবী যখন নিজের অক্ষে থেকে ঘুরে, তার চারপাশে ঘুরে, নিজের অক্ষে চারপাশে ঘূর্ণন করে, তখন সেটাকে আহ্নিক গতি বা রোটেশন বলা হয়, যেটা সময় লাগে 24 ঘন্টা। ক্লিয়ার? এটাই গেল আমাদের 1 নাম্বার। একটু লেন্দি হতে পারে, বাট আমি চেষ্টা করব তোমাদেরকে বেস্ট দেওয়ার, যাতে করে পরীক্ষাতে গিয়ে তোমাদের সেটা স্কোর করতে অনেকটা ইজি হয়, বা পরীক্ষাতে কোশ্চেন দেখেই যাতে তোমাদের মনে হয়ে যায় ওইটা তো আমি ক্লাসে করেছিলাম। কারণ শুধু যদি কোশ্চেন পড়ে আনসার বলে যাই তাহলে ক্লাস দেখার কি দরকার? তাহলে তোমাদের কাছে নোটস আছে, আমাদের এখানে নোটস আছে, নিয়ে গিয়ে তোমরা নোটসই পড়তে পারো, বই আছে বই থেকেই পড়তে পারো। ক্লাস দেখে সময় নষ্ট করে তো লাভ নেই। আমরা ক্লাস কেন দেখছি, কেন জিনিসটা বুঝবো, তার কারণ হলো কনসেপ্ট জানলে যে কোনো কোশ্চেন আসলে সেটা রিলেট করে হলেও আমরা কিন্তু আনসারটা করতে পারবো, প্লাস আমাদের কিন্তু এটা লং টাইম মেমোরিতেও কিন্তু সেট আপ হয়ে যাবে, সেই জন্য কনসেপ্টটা ইম্পর্টেন্ট। ওকে, যাই হোক, এটা হলো অপশন বি কারেক্ট আনসার 1 নাম্বার কোশ্চেনের। নেক্সট কোশ্চেন 2 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার দেখার আগে একটু দেখে নাও এক্সপ্লেনেশন, অলরেডি বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি আমি। পৃথিবীর আহ্নিক গতি হলো পৃথিবীর নিজ অক্ষের চারপাশে ঘূর্ণন করা, ওই যে নিজের অক্ষের চারপাশে ঘূর্ণন করে। এই গতি পশ্চিম থেকে পূর্ব দিকে, যে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, সেটাও তো বললাম, ওই পৃথিবী নিজের অক্ষে যে ঘুরছে সেটা কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকেই প্রদক্ষিণ করে। আর এই একবার ঘূর্ণন করতে 24 ঘন্টা সময় লাগে, মানে একবার ঘুরতে সময় লাগে কত? 24 ঘন্টা। আহ্নিক গতির ফলে দিন রাত্রি হয়, আহ্নিক গতির ফলে কি হয়? দিন রাত্রি হয়। অবভিয়াসলি আহ্নিক গতির ফলে তো দিন রাত্রি হবেই। যেরকম আমি তোমাদের পিকচারটা দেখিয়ে দিচ্ছি, এই যে যখন
সূর্যের আলোটা পৃথিবী দিকে পৌঁছাচ্ছে, তো পৃথিবীটা তো ঘুরছে, যখন সূর্যের কাছাকাছি চলে আসে দেখা যাচ্ছে এই সাইডে দিন থাকছে, এদিকে দিন হচ্ছে, আর এদিকে তো সূর্যের আলো পৌঁছাচ্ছে না, তো এদিকে রাত্রি হচ্ছে। সেম ভাবে আবার যখন ঘূর্ণন হবে তত সূর্যের কাছাকাছি সামনে যে পাটটা আসবে সেদিকে তো দিন থাকবে, সেদিকে যে সূর্যোদয় হবে, আর অন্যদিকে যে সূর্যাস্ত হবে, তো দিন রাত্রি হচ্ছে, বা সূর্যোদয় সূর্যাস্ত কিন্তু আহ্নিক গতির ফলেই হচ্ছে। তো ওইটা এখানে বলা হয়েছে, তো আহ্নিক গতির ফলে দিন এবং রাত্রি কিন্তু হয়ে থাকে। তারপর দেখো নেক্সট আরেকটা পয়েন্ট রয়েছে, এছাড়া সময় নির্ধারণ মানে যে টাইম, সময়টা নির্ধারণ হয় আহ্নিক গতির ফলে, সমুদ্র স্রোত সৃষ্টি হয় আহ্নিক গতির ফলে, বায়ু প্রবাহ নিয়ন্ত্রণে সহায়ক, বায়ু প্রবাহ যে নিয়ন্ত্রণ হয় সেটাতেও কিন্তু হেল্প করে থাকে আহ্নিক গতি। তো এই আহ্নিক গতির ফলে সময় নির্ধারণ হয়। কিভাবে সময় নির্ধারণ হয় সেটার জন্য তোমাদের বুঝতে লাগবে যে ল্যাটিটিউড লঙ্গিটিউডের ক্লাস রয়েছে, লঙ্গিটিউডের পার্টটা সেটা বুঝতে লাগবে, সেটার জন্য অফকোর্স কনসেপ্টটা পড়তে লাগবে। তাছাড়া সমুদ্র স্রোত নিয়ে আলাদাভাবে ক্লাস আছে, বায়ু প্রবাহ নিয়েও কিন্তু আলাদাভাবে ক্লাস তোমাদের আছে, কারণ সিলেবাসই তো আছে, এগুলি নিয়ে আলাদা আলাদা ক্লাসই আছে, কারণ এগুলি পড়াতে গেলে এক একটা পার্ট পড়াতে গেলে 1-1.5 ঘন্টা ক্লাস করতে লাগবে। তো যেটা এখানে করা তো সম্ভব নয় সেটা তোমাদেরকে দেখতে লাগবে সেই কোর্সের মাধ্যমে, কারণ সেখানে ডিটেলসে আলোচনা করা আছে, আর এগুলি আলাদা এক একটা আলাদা বিষয়। সময় নির্ধারণের ক্লাসটা তোমরা লঙ্গিটিউডের ক্লাসে পেয়ে যাবে, সমুদ্র স্রোত নিয়ে আলাদা ক্লাস, বায়ু প্রবাহ নিয়ে আলাদা ক্লাস আছে, ওয়ার্ক অফ উইন্ডের মধ্যে আছে, তারপর যেরকম অ্যাটমসফিয়ার চ্যাপ্টারের মধ্যে যেটা আছে সেখানের মধ্যে দেওয়া আছে। তো সেখানে তোমাদেরকে দেখতে লাগবে, এখানে পড়াতে গেলে এটা 1.5-2 ঘন্টা তাতে বেশিও লাগতে পারে, তার জন্য এখানে আমি এক্সপ্লেন করছি না। আচ্ছা নেক্সট, এটি পৃথিবীর প্রাকৃতিক ঘূর্ণন যা স্থিতিশীল জলবায়ু ও প্রাণীর জীবন চক্র নিশ্চিত করে, মানে যে এই যে জলবায়ুটা রয়েছে, ক্লাইমেটটা রয়েছে, সেটা যদি ব্যালেন্সে থাকে ওইটার জন্য আহ্নিক গতিটা কিন্তু আছে। তো এখন আহ্নিক গতি হওয়ার ফলে সূর্যের সামনে যে সাইডটা আছে সেটার মধ্যে দিন হচ্ছে, অন্য সাইডে রাত্রি হচ্ছে। যদি সবসময় এরকম না হতো, যদি আহ্নিক গতি না হতো, ধরো ঘূর্ণন না করতো, তাহলে পৃথিবীর একটা সাইডে সূর্যের আলোতে এই জায়গাটা একদম পুড়িয়ে যেত, অন্য সাইডে একদম ঠান্ডায় বরফ হয়ে যেত, তাহলে তো সেখানে যে জলবায়ুটা ব্যালেন্স থাকতো না, বা কোনো প্রাণী থাকতে পারতো না, আমরা থাকতে পারতাম না। তার জন্য কিন্তু আহ্নিক গতির প্রয়োজন, কারণ প্রাণী জগতের সৃষ্টি হয়েছে বা ক্লাইমেটটা ব্যালেন্স থাকার জন্য কিন্তু আহ্নিক গতিটা প্রয়োজন। ক্লিয়ার? তো এটি এখানে এক্সপ্লেন করা হয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে, পৃথিবীর বার্ষিক গতি কি? যেটা অলরেডি আমি বলে দিয়েছি, বার্ষিক গতি কি? যখন পৃথিবী নিজের অক্ষে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে ঘুরে সূর্যকে প্রদক্ষিণ করে, তখন সেটাকে বার্ষিক গতি বলা হয়। অপশনে দেখে নাও, নিজের অক্ষে চারপাশে ঘূর্ণন, না এটা তো বার্ষিক গতি হবে না, নিজের অক্ষে যখন ঘুরে তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা আহ্নিক গতি হয়ে যায়। চাঁদকে প্রদক্ষিণ করা, চাঁদকে তো প্রদক্ষিণ করা হয় না, তো এটাও ভুল। সূর্যকে প্রদক্ষিণ করা, হ্যাঁ কারেক্ট, সূর্যকে প্রদক্ষিণ করা হয় বার্ষিক গতি, ওইটাই হলো বার্ষিক গতি, গ্রহাণু পর্যবেক্ষণ হবে না। তো আনসার অপশন সি। যখন পৃথিবী নিজের অক্ষে ঘুরবে, রোটেশন, নিজের অক্ষে ঘুরতে ঘুরতে যখন সূর্যকে প্রদক্ষিণ করবে তখন সেটাকে বলা হয় বার্ষিক গতি বা রেভলিউশন। ক্লিয়ার? তো আনসার ইজ অপশন নাম্বার সি। নেক্সট, আবার পিকচারের সাহায্যে দেওয়া হয়েছে, যেটা আগে অলরেডি এক্সপ্লেন করেছি, আর এখানে দেখো আবারও এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। পৃথিবীর বার্ষিক গতি হলো পৃথিবীর নিজ অক্ষের উপর ঘূর্ণন করতে করতে সূর্যকে প্রদক্ষিণ করা, মানে পৃথিবীর নিজ অক্ষে ঘুরতে ঘুরতে যখন সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে তখন সেটাকে বলা হয় রেভলিউশন বা বার্ষিক গতি। এটি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘটে, মানে বার্ষিক গতি যখন সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু এটা ঘূর্ণন করে। একবার সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর প্রায় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় লাগে। মানে সূর্যকে প্রদক্ষিণ করতে, সূর্যকে যে প্রদক্ষিণ করতে, সূর্যটা এখানে রয়েছে, পৃথিবী এখান থেকে স্টার্ট করে এখানে ঘুরে আবার এখানে আসতে সময় লাগে প্রায় 1 বছর, বা এক্সাক্ট বলতে গেলে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় লাগে। এখন অপশনে কি দিল সেটা বুঝে কিন্তু আনসারটা করতে লাগবে, অনেক সময় প্রায় 365 দিনও দিতে পারে, বা এরকম এক্সাক্ট ভাবে দেওয়া থাকলে সেটাও তোমরা আনসারটা করতে পারো, অর্থাৎ কোশ্চেন বুঝে অপশন দেখে আমাদেরকে আনসারটা করতে লাগবে। ওকে, বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন, যে সিজন চেঞ্জ হয়, দিন রাত্রির দৈর্ঘ্যের পরিবর্তন হয়, এবং উত্তরায়ণ দক্ষিণায়ন ঘটে। মানে বার্ষিক গতির ফলে কি হয়, বার্ষিক গতির ফলে সিজন চেঞ্জ হয়, ঋতু পরিবর্তন হয়। এখন সবসময় তো যেরকম শীত থাকে, গ্রীষ্ম থাকে, বসন্ত থাকে, তো এই যে সিজন গুলি চেঞ্জ হচ্ছে, কেন হচ্ছে? এগুলি বার্ষিক গতির কারণে হচ্ছে। কিভাবে হচ্ছে সেটা বুঝতে গেলে অফকোর্স কনসেপ্টে আমাদের জানতে লাগবে, সেই ক্লাস করতে লাগবে।
তাছাড়া দিন রাত্রি সবসময় কিন্তু সমান হয় না, কিছু কিছু সময় এরকম দিনও আছে, এরকম দুটো দিন আছে যেরকম মহাবিষুব আর জল বিষুবের সময় কি হয়, তখন সরাসরি নিরক্ষরেখার মধ্যে কিন্তু সূর্যের আলোটা পৌঁছায়, তার জন্য দিন এবং রাত্রির যে দৈর্ঘ্যটা সেটা সমান থাকে। কিন্তু এরকমও আছে যেটা সবসময় দিন রাত্রির দৈর্ঘ্য সমান থাকে না। অনেক সময় দেখবে কি হয়, যেরকম কিছুদিন পরেই যে শীতকালটা আসছে তখন কি হবে, তখন দেখবে যে আমাদের রাত্রি বড় থাকে, দিনটা কিন্তু ছোট। এখনো যদি দেখো এখন কিন্তু দিনটা অনেকটা ছোট হয়ে গেছে, দিনের দৈর্ঘ্যটা, রাত্রিটা বড়। কিন্তু আবার অনেক সময় গরমের দিনে দেখা যাচ্ছে তখন যে রাত্রিটা আবার ছোট থাকে, দিনটা বড় থাকে। তো ওই যে ডিফারেন্সটা থাকে, কেন ডিফারেন্স থাকে বা কেন আবার কিছু কিছু সময় একদম এক্সাক্ট সমানও থাকে, ওই জিনিসগুলি যে হচ্ছে সেটা বার্ষিক গতির কারণেই হচ্ছে। আর কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা জানতে গেলে তো অফকোর্স কনসেপ্ট ক্লাসের বিষয়, কারণ সেটা নিয়ে আলাদাভাবে বোঝাতে গেলে 1-1.5 ঘন্টার বিষয়, যেটা এমসিকিউর মধ্যে তো আমরা প্র্যাকটিস করছি, আর সেটা বুঝতে গেলে তো আমাদেরকে কনসেপ্ট ক্লাসটাই করতে লাগবে। আর বাকি আরেকটা যে রয়েছে উত্তরায়ণ ও দক্ষিণায়ন, বার্ষিক গতির ফলে এটা একবার মনে রাখো, বার্ষিক গতির ফলে উত্তরায়ণ হয় এবং দক্ষিণায়নও হয়। আর কবে কি হয় ডেটটা সেটা আমি বলে দেব। আর এই যে জিনিসগুলি এগুলি কিন্তু তখনই ভালোভাবে বুঝতে পারবে যখন তোমরা কনসেপ্ট ক্লাসটা দেখে নিতে পারবে। আচ্ছা নেক্সট, পৃথিবীর সৌর বছর নির্ধারণে গুরুত্বপূর্ণ। ওকে, পৃথিবী যে সৌর বছর হচ্ছে, সৌর বছর ওই যে বার্ষিক গতি, ধরো এখান থেকে ঘুরে আসতে আবার যে সময় লাগে 1 বছর 365 দিন 5 ঘন্টা 48 মিনিট যে 46 সেকেন্ড যে সময়টা লাগছে, এটাকে বলা হয় সৌর বছর, সোলার ইয়ার। তো বার্ষিক গতি বলে সোলার ইয়ারটাও কিন্তু হচ্ছে। ক্লিয়ার? তো এটাই গেল বার্ষিক গতির যে এক্সপ্লেনেশনটা রয়েছে সেটা। নেক্সট রয়েছে পৃথিবী একবার নিজের অক্ষে ঘূর্ণন করতে কত সময় লাগে। এটা তো মনে করি এক্সপ্লেন করার কোনো দরকারই নেই। নিজের অক্ষে মানে রোটেশনের মধ্যে সময় কতটুক লাগে, 12 ঘন্টা হবে না, 24 ঘন্টা, হ্যাঁ কারেক্ট। 365 দিন তো সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে, আর 1 সপ্তাহ তো এটা হবে না। তো আনসার ইজ অপশন নাম্বার বি, 24 ঘন্টা। পৃথিবী একবার নিজের অক্ষে ঘূর্ণন করতে সময় লাগে 24 ঘন্টা। তো আনসার ইজ অপশন নাম্বার বি, অপশন বি। নেক্সট রয়েছে 4 নাম্বার, পৃথিবী একবার সূর্যকে পরিক্রমণ করতে সময় লাগে, মানে পৃথিবী একবার সূর্যকে পরিক্রমণ করতে কত সময় লাগে, ওই যে 1 বছর সময় লাগে। তো আনসারটা কি হবে, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। ক্লিয়ার? নেক্সট রয়েছে 5 নাম্বার, আণবিক গতির ফলে কি ঘটে। আণবিক গতির ফলে কি ঘটে, ঋতু পরিবর্তন হয়, সূর্যকে বড় দেখায়, সূর্যোদয় সূর্যাস্ত হয়, না সৌর বছর গঠন হয়। প্রথমত ঋতু পরিবর্তন বার্ষিক গতির কারণে হয়ে থাকে, এটা হয় বার্ষিক গতির কারণে। ওকে, তারপর সূর্যকে বড় দেখায়, সূর্যকে বড় কখন দেখাবে, তখন সেটার জন্য আমার জানতে লাগবে অপসূর আর অনুসূর অবস্থার কি, যেটা একটু পরে আমরা জানবো। তো এটা কিন্তু আণবিক গতির সাথে রিলেটেড না, তো এটা আণবিক গতির সাথে রিলেটেড না, এটাও বার্ষিক গতির কারণে হয়ে থাকে। তো বার্ষিক গতির সাথে রিলেটেড, তার মানে এটাও হবে না, এও হবে না, বিও হবে না। সৌর বছরও রেগুলেশনের জন্য হয়ে থাকে, যে বার্ষিক গতির কারণে হয়ে থাকে, তাহলে অপশন ডিও হবে না। তো আনসার ইজ সূর্যোদয় সূর্যাস্ত। ওই যে সূর্যোদয় সূর্যাস্ত হচ্ছে বা দিন রাত্রি যে হচ্ছে, ওইটা কিন্তু আণবিক গতির ফলে হয়ে থাকে। তার মানে এখানে আনসারটা কি হবে, অপশন সি, সূর্যোদয় ও সূর্যাস্ত। ক্লিয়ার? আনসার ইজ অপশন নাম্বার সি। নেক্সট, এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, পৃথিবীর আণবিক গতি হলো নিজ অক্ষের চারপাশে ঘূর্ণন। আণবিক গতি হলো নিজের অক্ষের চারপাশে ঘূর্ণন। এই ঘূর্ণনের ফলে পৃথিবী একটি অংশ দিনের আলো পায়, অন্য অংশ অন্ধকারে থাকে। তো অবভিয়াসলি যদি সূর্যের আলোটা ধরো পৃথিবীতে পৌঁছালো, তো পৃথিবীর সামনে যে পার্টটা আছে এখানে দিন থাকবে, সূর্যোদয় হবে, আর এদিকে কি সূর্যাস্ত আস্তে আস্তে রাত্র হবে, তো এই পার্টটা রাত্রি থাকবে। তো একটা অংশে দিনের আলো থাকে, একটা অংশে রাত্রি পায়। তো ওইটা এখানে বলা হয়েছে। তাই আমরা পৃথিবীতে সূর্যোদয় সূর্যাস্ত দেখতে পাই। এছাড়া আণবিক গতির কারণে দিন ও রাত্রির চক্র, সময় নির্ধারণ, বায়ু ও সমুদ্র স্রোতের গতি নিয়ন্ত্রণ হয়। তাছাড়া আণবিক গতির কারণে দিন রাত্রি হচ্ছে, দিন রাত্রি যে চক্রটা রয়েছে সেটা হচ্ছে, তারপর যেরকম সময় নির্ধারণ হচ্ছে, বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ হচ্ছে, সমুদ্র স্রোতের যে গতি সেটা নিয়ন্ত্রণ হচ্ছে, এগুলি আণবিক গতির কারণে হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট বাট এগুলি কিন্তু মনে রাখবে। নেক্সট, এটি পৃথিবীর জীবন চক্র প্রাকৃতিক নিয়মিত পরিবর্তনের মূল কারণ। ওই যে পৃথিবীর জীবন চক্র, প্রাকৃতিক নিয়ম বা যে ক্লাইমেটটা ব্যালেন্স থাকছে, এটা কিন্তু আণবিক গতির কারণেই হচ্ছে। ওকে, যেটা একটু আগেও আমি এক্সপ্লেন করেছি। নেক্সট কোশ্চেন,
নেক্সট কোশ্চেন কি রয়েছে, পৃথিবীর আনিক গতির ফলে কি ঘটে? আচ্ছা, আনিক গতির ফলে এখানে কি ঘটে? কর্কট সংক্রান্তির জল বিষুব দিন রাতি না সৌর বছর? তো কর্কট সংক্রান্তি আনিক গতির ফলে হয় না, জল বিষুব আনিক গতির ফলে হয় না, সৌর বছর আনিক গতির ফলে হয় না, আনিক গতির ফলে হয় দিন ও রাত্রি। আর বাকি যে তিনটা অপশন, কর্কট সংক্রান্তি বার্ষিক গতির সাথে রিলেটেড, জল বিষুব বার্ষিক গতির সাথে রিলেটেড, সৌর বছর বার্ষিক গতির সাথে রিলেটেড, কিন্তু এখানে তো আনিক গতি বলেছে, তো আনসার ইজ অপশন নাম্বার সি, দিন রাতে সংঘটিত হয় আনিক গতির ফলে। এক্সপ্লেনেশন রয়েছে, পৃথিবীর আনিক গতি হলো নিজ অক্ষের চারপাশে ঘূর্ণন। এই ঘূর্ণনের কারণে পৃথিবীর একটি অংশ আলো পায় এবং অপর অংশ অন্ধকারে থাকে। এর ফলে পৃথিবীতে দিন ও রাত্রি তৈরি হয়। এটি জীবনের প্রাকৃতিক চক্র এবং সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলি অলরেডি আগেও এক্সপ্লেইন করা হয়েছে। নেক্সট হলো 7 নাম্বার, বার্ষিক গতির ফলে কি ঘটে? বার্ষিক গতির ফলে প্রথমত অপশন আছে সময় নির্ধারণ, এটা তো আনিক গতির ফলে হয়ে থাকে। তারপর রয়েছে ঋতু পরিবর্তন, হ্যাঁ ঋতু পরিবর্তন বার্ষিক গতির ফলে হয়। সমুদ্র সৃষ্টি, এটা আনিক গতির ফলে হয়। উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিও এটা আনিক গতির ফলে হয়ে থাকে। তো আনসার ইজ অপশন নাম্বার বি, ঋতু পরিবর্তন হয়, যেটা আমরা একটু আগে দেখেছিলাম বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়ে থাকে। তো আনসারটা কি হবে? আনসার হবে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। নেক্সট এক্সপ্লেনেশন এখানে রয়েছে, পৃথিবীর বার্ষিক গতি হলো সূর্যকে প্রদক্ষিণ করা। পৃথিবীর বার্ষিক গতি কি? সূর্যকে প্রদক্ষিণ করা হলো যে বার্ষিক গতি। এটি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘটে এবং একবার পরিক্রমণে প্রায় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ বার্ষিক গতিতে এত সময়টা লাগে, যেটাকে সোলার ইয়ারও বলা হয়। বার্ষিক গতির ফলে পৃথিবীর অবস্থান সূর্যের প্রতি পরিবর্তিত হয়। এর ফলে দিন রাতের দৈর্ঘ্য পরিবর্তন হয়, উত্তরায়ণ ও দক্ষিণায়ন হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব হলো ঋতু পরিবর্তন, যা বিভিন্ন জলবায়ু সৃষ্টি করে। বেসিক্যালি বার্ষিক গতি কি যখন সূর্যকে প্রদক্ষিণ করে, সেটা হলো বার্ষিক গতি, যেটা সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় 1 বছর 365 দিন 5 ঘন্টা যে 48 মিনিট 46 সেকেন্ড সময় লাগে। আর এইটাকে কিন্তু সৌর বছর বা সোলার ইয়ারও বলা হয়। আর পৃথিবী যে ঘূর্ণন করছে, সেটা কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে এটা ঘুরছে। আর এই বার্ষিক গতির ফলে কি হয়? দিন রাতের দৈর্ঘ্যের পরিবর্তন হয়, উত্তরায়ণ হয়, দক্ষিণায়ন হয় এবং খুব ইম্পর্টেন্ট ঋতু পরিবর্তন হয় বার্ষিক গতির ফলে। ক্লিয়ার? নেক্সট রয়েছে 8 নাম্বার, উত্তরায়ণ কখন হয়? এখন এসেছে উত্তরায়ণের যে পার্টটা, যেটা উত্তরায়ণ কিসের ফলে হয়? বার্ষিক গতির ফলে হয়ে থাকে। এখন উত্তরায়ণ আর দক্ষিণায়ন কি, সেটা আমাদেরকে আগে বুঝতে লাগবে। সেটা কবে হয় সেটা আগে বুঝতে লাগবে। দেখো একটা পিকচার আমি দিয়ে দিয়েছি, ওকে। সূর্যটা এখানে রয়েছে, এখন সূর্যের আলোটা পৃথিবীতে পৌঁছে, পৃথিবীটা কি ধরো এদিক থেকে পুরা কিন্তু ঘুরে আসছে, এটা কিন্তু এই যে ঘুরছে, এই যেভাবে কিন্তু এটা ঘুরছে, ঘুরে কিন্তু এখানে ধরো এখান থেকে ঘুরে আবার এখানে আসতে যেটা সময় লাগে 1 বছর, ওই যে সোলার ইয়ার। এখন এটার মধ্যে এক একটা ডেট দেখো এখানে দেওয়া আছে। পৃথিবী কিন্তু একটু এরকম ভাবে হেলে আছে, আর 66.5 ডিগ্রি কিন্তু একটু হেলে আছে। পৃথিবী নিজের অক্ষে এটাও পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরছে, আর এটা কিন্তু যখন সূর্যকে প্রদক্ষিণ করে তখনও কিন্তু পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরছে। এখানে দেখো সূর্যের আলো যখন এই জায়গায়, যখন পৃথিবীটা ধরো এই জায়গাতে এসে পৌঁছায়, তখন সূর্যের আলোটা কি হয়? ডিরেক্টলি নিরক্ষরেখাতে পড়ে। এখন নিরক্ষরেখা কি সেটা বুঝতে গেলে আমাদের ল্যাটিটিউড বুঝতে লাগে। তোমাদের একটু আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। ধরো এটা হলো আমাদের পৃথিবী, ওকে। পৃথিবী যদি আমি এটাকে পশ্চিম থেকে পূর্ব দিকে এইভাবে ভাগ করি, ওকে, একদম মাঝখানে যে বৃত্তটা রয়েছে, যেটাকে আমরা 0 ডিগ্রি বা নিরক্ষরেখা বলে থাকি। তারপর যেরকম এদিকে হলো উত্তর, এদিকে হলো উত্তর নর্থ, এদিকে হলো দক্ষিণ সাউথ। যত উত্তর দিকে যাব, নিরক্ষরেখা থেকে যত উত্তর দিকে যাব, এবার যেতে যেতে এখানে একদম পয়েন্টে বিন্দুতে গিয়ে পরিণত হয়, যেটাকে আমরা মেরু বিন্দু হিসেবে চিনি। আর এদিকেও সেম ভাবে মেরু বিন্দুতে এসে পরিণত হয়, তখন এটা হয় 90 ডিগ্রি, 90 ডিগ্রি নর্থ আর 90 ডিগ্রি সাউথ। তো এদিকে যদি আমি উত্তর দিকে যাই, এখানে রয়েছে 23.5 ডিগ্রিতে রয়েছে, 23.5 ডিগ্রি উত্তর রয়েছে, যেটাকে আমরা কর্কট ক্রান্তির রেখা হিসেবে চিনে থাকি। আর যদি দক্ষিণ দিকে আসে, এখানে একটা রয়েছে 23.5
ডিগ্রি যে দক্ষিণ, যেটাকে আমরা মকরক্রান্তি রেখা হিসাবে চিনে থাকি। আরো রয়েছে সেটা ল্যাটিটিউডের বিষয়। এই তিনটা আমার এখানে দরকার পড়ছে। যখন সূর্যের আলো ডিরেক্টলি এই রেখাটাতে এসে পৌঁছায়, এই নিরক্ষর রেখাতে যখন সূর্যের আলো ডিরেক্টলি এসে পৌঁছায়, তখন দিন এবং রাত্রি সমান হয়। এটা একদম পৃথিবী যে মাঝখানে আছে, দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তো একদম যখন সূর্যের আলো ডিরেক্টলি যখন এখানে পড়ছে, নিরক্ষর রেখাতে পড়ছে, তখন দিন এবং রাত্রি টোটালি সমান হয়। এটা বছরে দুবার হয়। একটা হয় 21শে মার্চ, আরেকটা হয় 23শে সেপ্টেম্বর। যখন 21শে মার্চ নিরক্ষর রেখাতে সূর্যের আলো ডিরেক্টলি পড়ছে, তখন সেটাকে বলা হয় মহাবিষুব। কি বলা হয়? মহাবিষুব বলা হয়। আর যখন 23শে সেপ্টেম্বর সূর্যের আলো নিরক্ষর রেখাতে ডিরেক্টলি এসে পৌঁছায়, তখন সেটাকে বলা হয় জল বিষুব। ওকে, যখন সূর্যের আলো যে নিরক্ষর রেখাতে পড়ছে, সূর্যের আলো যখন ডিরেক্টলি যে কর্কটক্রান্তি রেখাতে সূর্যের আলো যখন ডিরেক্টলি পৌঁছায়, তখন সেটাকে বলা হয় কর্কট সংক্রান্তি, যেটা ডেট হলো 21শে জুন। আর যখন সূর্যের আলো ডিরেক্টলি যে 22শে ডিসেম্বর যখন ডিরেক্টলি মকর সংক্রান্তিতে পৌঁছায়, মকর রেখাতে পৌঁছায়, তখন সেটাকে বলা হয় মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি, কারণ পৃথিবীটা তো একটা জায়গায় স্থির থাকে না, এটা তো ঘুরতে থাকে। তো ঘুরতে ঘুরতে তো যে বছরে যদি আমি সবগুলি ইয়ার দেখি, সবগুলি ইয়ারই তো পাচ্ছে। তো এরকম স্পেসিফিক কিছু ডেট এখানে কিন্তু মেনশন করা আছে। যখন নিরক্ষর রেখার উপর ডিরেক্টলি সূর্যের আলো পৌঁছায়, এরকম বছরে দুইটা ডেট আছে, একটা হলো 21শে মার্চ আর একটা 23শে সেপ্টেম্বর। যখন 21শে মার্চ সূর্যের আলো ডিরেক্টলি নিরক্ষর রেখাতে পৌঁছায়, যেটাকে বলা হয় মহাবিষুব। আর যখন সূর্যের আলো ডিরেক্টলি নিরক্ষর রেখাতে পৌঁছায় 23শে সেপ্টেম্বর, সেটা জল বিষুব। আর যখন মকরক্রান্তি রেখাতে পৌঁছায়, তখন সেটা মকর সংক্রান্তি, যেটা ডেট হলো 22শে ডিসেম্বর। আর যখন কর্কটক্রান্তি রেখাতে সূর্যের আলো ডিরেক্টলি পৌঁছায়, তখন সেটাকে বলা হয় কর্কট সংক্রান্তি। আর নিরক্ষর রেখাতে যখন পৌঁছায়, তখন কিন্তু দিন এবং রাত্রির দৈর্ঘ্য সমান হয়। কিন্তু যখন মকরক্রান্তি রেখাতে আর কর্কটক্রান্তি রেখাতে পৌঁছায়, মানে মকর সংক্রান্তি আর কর্কট সংক্রান্তি যখন হয়, তখন কিন্তু দিন এবং রাত্রির দৈর্ঘ্য ছোট হয় না। উত্তর গোলার্ধে যদি দিন বড় হয়, তাহলে যে দিন বড় হলে রাত্রি ছোট হবে। আর যদি দক্ষিণ গোলার্ধে যদি দিন বড় হয়, তাহলে রাত্রি কিন্তু ছোট হবে। কেন হচ্ছে সেটা বুঝতে গেলে অনেক বড় বিষয় রয়েছে, অনেক কিছু বুঝতে লাগবে, সেটার জন্য আমার ক্লাস বুঝতে লাগবে। এখন যে বিষয়টা মনে রাখবে, যখন নিরক্ষর রেখাতে পৌঁছায় দুইটা ডেট, একটা মহাবিষুব একটা জল বিষুব। মহাবিষুবের ডেট মনে রাখবে, জল বিষুবের ডেট মনে রাখবে। মকরক্রান্তি রেখাতে পৌঁছালে সেটা মকর সংক্রান্তি ডেট মনে রাখবে। আর কর্কটক্রান্তি রেখাতে যখন পৌঁছায়, তখন হলো সেই ডেটটা, সেটাকে বলা হয় কর্কট সংক্রান্তি, সেই ডেটটা মনে রাখবে। ওকে, এই ডেটগুলি খুব ইম্পর্টেন্ট, এগুলি থেকে কিন্তু অনেকবার কোশ্চেন আসতে দেখা গেছে। আর তাছাড়া যেটা আমরা পড়ছিলাম উত্তরায়ণ আর দক্ষিণায়ন, মনে রাখবে মকর সংক্রান্তি থেকে কর্কট সংক্রান্তি পর্যন্ত যে সময়টা, অর্থাৎ 22শে ডিসেম্বর থেকে 21শে জুন যে সময়টা, সেটাকে বলা হয় উত্তরায়ণ। কি বলা হয়? উত্তরায়ণ বলা হয়। আর 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত যে সময়টা, সেটাকে বলা হয় দক্ষিণায়ন। কি বলা হয়? দক্ষিণায়ন বলা হয়। ক্লিয়ার? তো ওই যে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন উত্তরায়ণ, 21শে জুন থেকে 22শে ডিসেম্বর দক্ষিণায়ন। ক্লিয়ার? এই ডেটগুলি কিন্তু আমাদের মনে রাখতে লাগবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়, খুবই ইম্পর্টেন্ট পার্ট। এখন আসি আমি কোশ্চেনে। কোশ্চেনটা কি ছিল? উত্তরায়ণ কখন হয়? এই যে উত্তরায়ণ, এখনই তো দেখলাম উত্তরায়ণটা কখন হয়। তো আনসারটা কি হবে? ওই যে ছিল 22 ডিসেম্বর থেকে 21শে জুন। তো আনসার ইজ এই যে অপশন ডি, 22 ডিসেম্বর থেকে 21শে জুন হলো উত্তরায়ণ। তাহলে দক্ষিণায়ন কোনটা হবে? তার অপোজিট, ওই 21 জুন থেকে 22 ডিসেম্বর হলে দক্ষিণায়ন হয়ে যাবে। তো এখানে আনসারটা কি হচ্ছে? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি। ক্লিয়ার? নেক্সট এখানে দেখো এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে। 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর যে অপশনটা ছিল, এটা প্রকৃতপক্ষে মহাবিষুব জল বিষুব সময়কাল, যেখানে দিন রাত্রি প্রায় সমান থাকে। মানে ওই যে 21শে মার্চ যেটা হলো মহাবিষুব, আর 23শে সেপ্টেম্বর হলো জল বিষুব। ওই মহাবিষুব আর জল বিষুব সময়টা দেওয়া হয়েছে, আর ওই সময় দিন রাত্রি সমান থাকে, যেটা একটু আগেও পিকচারের সাহায্যে দেখিয়ে বলেছিলাম। কিন্তু আমার অপশন যে কোশ্চেন তো এটা ছিল না, উত্তরায়ণ ছিল, তাহলে এটা আনসার হবে না। তারপর 21শে ডিসেম্বর থেকে 21শে জুন, 21শে ডিসেম্বর থেকে কোনোটা স্টার্টই হয় না, তো এটা তো এখানেই ভুল
ভুল। 22 জুন থেকে 21শে ডিসেম্বর, 22 জুনে এই সময়টাও কিন্তু যে 22 জুন কিন্তু নেই, তাহলে এটাও কিন্তু হবে না। তো আনসারটা হবে কি 22 ডিসেম্বর থেকে 21 জুন, এটাই কিন্তু সঠিক। এই সময়কে উত্তরায়ণ বলা হয়। এই সময়ে সূর্যের লম্ব রশ্মি কর্কট সংক্রান্তি থেকে উত্তরায়ণ করে উত্তর দিকে চলে আসে, ফলে উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে এবং দিন দীর্ঘ হয়। ওকে, তো বেসিক্যালি উত্তরায়ণটা হলো 22 ডিসেম্বর থেকে 21শে জুন। নেক্সট কোশ্চেন, দক্ষিণায়ন কখন হয়? এই যে দক্ষিণায়ন, এখনই তো একটু আগে তো আমি বললাম দক্ষিণায়ন হলো 21 জুন থেকে 22 ডিসেম্বর, এই যে অপশন সি, 21 জুন থেকে 22 ডিসেম্বর হলো দক্ষিণায়ন। এখানে পিকচার আবারটা দেওয়া হয়েছে সুবিধার জন্য। এই যে উত্তরায়ণ হলো 22 ডিসেম্বর থেকে 21 জুন হলো উত্তরায়ণ, আর 21 জুন থেকে 22 ডিসেম্বর হলো দক্ষিণায়ন। ডেটগুলি মনে রাখবে। এখানে আবারও সেম ভাবে এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, যেটা অলরেডি আগে এক্সপ্লেন করেছি। এখন যে নেক্সট কোশ্চেনে, নেক্সট রয়েছে 10 নাম্বার, পৃথিবীর অপসূর অবস্থান কোনটা? ওই যে অপসূর আর অনসূর আমাদেরকে আগে বুঝতে লাগবে, সেটার জন্য তোমাদেরকে একটা আমি পিকচার দিয়েছি। এখানে দেখো, পৃথিবী সূর্যের চারপাশে কিন্তু যে ঘূর্ণন করছে যখন এই যে যখন মকর সংক্রান্তিতে ডিরেক্টলি সূর্যের আলো পড়ছে, যেটা 21 যেটা রয়েছে 22শে ডিসেম্বর, ওকে 22শে ডিসেম্বর যেটা রয়েছে, সেটাতে কি হবে, সেটাতে কিন্তু কি হচ্ছে, এখানে মকর সংক্রান্তি। তো এদিকে আসছে 21শে জুন, যেটা হচ্ছে কর্কট সংক্রান্তি। যখন যে 21শে মার্চ, যেটা পৃথিবীতে নিরক্ষরেখার মধ্যে সরাসরি সূর্যের আলো পৌঁছায়, সেটা হলো মহাবিষুব। আর 23শে সেপ্টেম্বর যখন নিরক্ষরেখাতে সূর্যের আলো ডিরেক্টলি পৌঁছায়, তখন হলো জল বিষুব। এই চারটা তো আমরা আগেরটাতেই দেখলাম। এখন এই যে সূর্যের আশেপাশে যে প্রদক্ষিণ করছে, সবসময় যে সেম ডিস্টেন্সে থাকবে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যে সবসময় সেম ডিস্টেন্সে থাকবে এরকমটা নয়। অনেক সময় ধরো সূর্য রয়েছে, পৃথিবীতে ঘুরতে ঘুরতে অনেক সময় কাছেও চলে আসে, অনেক সময় আবার একদম দূরেও চলে যায়। যখন সবচেয়ে কাছে যখন চলে আসে, তখন ওইটাকে বলা হয় অনসূর অবস্থান। যেটা হয় বছরে একদিনই হয়, সেটা হলো 3 জানুয়ারি, মানে তখন পৃথিবী একদম সূর্যের কাছাকাছি চলে আসে, ওই সময়টাকে বলা হয় অনসূর অবস্থান, যেটা ডেট হলো 3 জানুয়ারি। আর সেম ভাবে ঘুরতে ঘুরতে একটা সময় না পৃথিবী সূর্য থেকে অনেক দূরে চলে যায়। যখন দূরে চলে যায়, তখন সে অবস্থানকে বলা হয় অপসূর অবস্থান, যেটা ডেট হলো 4 জুলাই। অপসূর অবস্থান যেটা হয় 4 জুলাই। ওকে, তো মনে রাখবে, যখন সূর্যের আশেপাশে প্রদক্ষিণ করতে করতে পৃথিবী যখন একদম কাছে চলে আসে, সেটা হলো অনসূর অবস্থান। যখন দূরে চলে যায়, তখন হলো অপসূর অবস্থান। অনসূর অবস্থানের ডেট হলো 3 জানুয়ারি এবং অপসূর অবস্থানের ডেটটা হলো 4 জুলাই। ওকে, তো এই জিনিসটা কিন্তু মনে রাখবে, এই ডেটগুলো মনে রাখবে। তো এখানে কোশ্চেনটা কি ছিল, পৃথিবীর অপসূর অবস্থান কখন হয়? অপসূর হলে কি হবে? অপসূর হলে যখন দূরে চলে যায়, দূরে আসে, তখন সেই ডেটটা কোনটা? 4 জুলাই, 4 জুলাই। ওকে, আর এখানে বাকি অপশনগুলি যদি দেখি, 3 জুলাই কি হয়? অনসূর অবস্থান, এটা হয় অনসূর অবস্থান। 21শে মার্চ কি হয়? 21শে মার্চ হয় মহাবিষুব। 23শে সেপ্টেম্বর হয় জল বিষুব হয়ে থাকে। তো এখানে অপসূর বলেছে, তার মানে আনসার ইজ অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। নেক্সট এখানে দেখো এক্সপ্লেনেশন রয়েছে অপসূর অবস্থানটা নিয়ে। পৃথিবী অপসূর অবস্থান হলো সেই সময় যখন সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি। মানে অপসূর অবস্থান হলো সেই সময়টা যখন সূর্য থেকে পৃথিবীটা অনেকটা দূরে চলে যায়, সেই অবস্থানটাকে বলা হয় অপসূর অবস্থান। যেটা কবে হয়? এটি প্রতি বছর প্রায় 4 জুলাই, মানে 4 জুলাই কিন্তু ঘটে থাকে। এই অবস্থায় পৃথিবী থেকে সূর্যকে ছোট দেখায়, অর্থাৎ সূর্যের দৃশ্যমান কম থাকে। অবভিয়াসলি কোনো একটা জিনিস যখন দূরে চলে যাবে, তাহলে সেটা তো কম দেখাবে বা সেটা ছোট দেখাবে, তার দৃশ্যমানটা ভিজিবলটা কিন্তু কম হবে। তো যখন পৃথিবী সূর্যের আশেপাশে ঘুরতে ঘুরতে একদম কাছে চলে আসে, তখন সূর্যটাকে দেখতেও বড় লাগবে। এখন আমরা তো পৃথিবীতে আছি, তাহলে তো অবভিয়াসলি সূর্যের এটাই তো দেখবো। অনেক সময় দেখবে সূর্যটা দেখতে অনেকটা বড় দেখাচ্ছে, তখন বুঝবে তাহলে মানে অপসূর যে অবস্থানটা রয়েছে, অনসূর যে অবস্থানটা রয়েছে, সেটা কিন্তু হবে। কিন্তু যখন দূরে চলে যাবে, তখন আমার পৃথিবী থেকে আমরা কিন্তু সূর্যটাকে মানে যে দেখবো অনেকটা ছোট থাকে, ছোট মনে হয়, দেখতে মনে হয়, কারণ এটা দূরে, পৃথিবীটা দূরে চলে এসেছে, তো তার জন্য এরকম মনে হয়। তো যখন দূরে চলে যাবে, তখন মানে সানের যে ভিজিবিলিটি সেটা অনেকটাই কম হবে বা দেখতে অনেকটা ছোট মনে হবে।
অপসর অবস্থানের কারণে পৃথিবীর তাপমাত্রা বা ঋতু পরিবর্তন হয় না, তবে সৌর আলো সামান্য দুর্বল দেখা যায়। এটি পৃথিবীর বার্ষিক গতি একটি স্বাভাবিক প্রভাব। আর এটি বার্ষিক গতি একটি নর্মাল একটা ব্যাপার, স্বাভাবিক একটা প্রভাব, কারণ এটা বার্ষিক গতির কারণে তো হচ্ছে, কারণ বার্ষিক গতি তো এই যে পৃথিবী সূর্যের আশেপাশে যে ঘুরছে, চারদিকে প্রদক্ষিণ করছে, তো অপসর অবস্থানে যখন হচ্ছে সেটা বার্ষিক গতির কারণে তো এটা হচ্ছে। নেক্সট রয়েছে, আচ্ছা তো এখন তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করা রয়েছে। ইনফরমেশনটা হলো যে তোমরা ক্লাস করছো, তোমরা পড়ছো, প্র্যাকটিস করছো, কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা রয়েছে সেটা হলো মক টেস্ট দেওয়া। কারণ মক টেস্টের মাধ্যমেই এটি একমাত্র উপায় যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা কতটুকু প্রিপেয়ার হয়েছি, কতটুকু আমরা প্রস্তুত হয়েছি আমাদের নেক্সট এক্সামের জন্য। সেটার জন্য তোমাদের মক টেস্ট দিতে লাগবে। সেই মক টেস্টটা আমরা তোমাদেরকে প্রোভাইড করব, তাও সেটা অনলাইন মক টেস্ট প্রোভাইড করব, যাতে তোমরা বাড়িতে বসে এনি টাইম মক টেস্ট করে দিতে পারো। আর এরকম না যে একবার দিলে দিতে পারবে না, তোমরা যতবার খুশি ততবার মক টেস্ট গুলি দিয়ে নিজেদের প্রিপারেশনটাকে আরো বেশি স্ট্রং বানাতে পারো। তোমাদের কোথায় উইকনেস রয়েছে বা কোথায় স্ট্রং পয়েন্ট রয়েছে সেটা কিন্তু একমাত্র মক টেস্টের মাধ্যমে বুঝতে পারবে। সেই মক টেস্টটা দিতে গেলে তোমরা আমাদের অ্যাপ থেকে সেই কোর্সটা নিতে পারো, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ এসটিজিটি সিলেবাস ওয়াইজ মক টেস্ট, এসটিজিটি আর্টসে যেটা হলো বাংলা ভার্সনে, বেঙ্গলি ভার্সনে পেয়ে যাবে। শিডিউল মক টেস্ট রুটিন দেওয়া হয়েছে, সেই রুটিন অনুসারে কিন্তু মক টেস্টটা তোমরা পেয়ে যাচ্ছ। আর এটার প্রাইসটা হলো 499 টাকা। এসটিজিটি ফুল কোর্স আর্টসের তোমরা মক টেস্টটা কিন্তু পেয়ে যাচ্ছ। এখন যদি ভাবো শুধু মক টেস্ট দিলে তোমাদের এনাফ না, আরো বেটার ভার্সনটা চাও, তাহলে এটা থেকেও বেটার ভার্সনটা হলো এসটিজিটি ভিক্টোরি ব্যাচ, যেখানে তোমরা রেকর্ডেড ক্লাস পাচ্ছ, অনলাইন পিডিএফ নোটস পাচ্ছ, মক টেস্টও পেয়ে যাচ্ছ। মানে এই কোর্স নিলে এটা তোমাদের আলাদাভাবে নিতে লাগবে না। এখানে রয়েছে অনলি মক টেস্টের কোর্স, কিন্তু এখানে ওভারঅল এসটিজিটি কোর্সটা পেয়ে যাবে অনলাইন, যেখানে যে 4টা সাবজেক্ট রয়েছে, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, 4টা সাবজেক্টে পুরো সিলেবাস অনুসারে তোমরা পেয়ে যাবে টপিক ওয়াইজ ক্লাস, যেখানে কনসেপ্ট ডিটেলসে বোঝানো হয়েছে। সেই ক্লাসে যে পিডিএফ নোটস আছে সেই নোটসটা অনলাইন অ্যাপের মাধ্যমে দেওয়া আছে, অ্যাপ থেকে পড়তে পারবে। পাশাপাশি মক টেস্টও পেয়ে যাবে। মক টেস্ট এখানে শিডিউল মক টেস্ট পেয়ে যাবে, রুটিন ওয়াইজ সেই মক টেস্টটা পেয়ে যাবে। পাশাপাশি পরীক্ষার আগে 150 মার্কসের মক টেস্টও সেম কোর্সের মধ্যেই তোমরা পেয়ে যাবে। আর এই কোর্সটা তোমরা পেয়ে যাবে মাত্র 1999 টাকায় এই কোর্সটা পেয়ে যাবে। আর এটা হলো এসটিজিটি আর্টসের বেঙ্গলি ভার্সন এই কোর্সটা। আর এই দুটো কোর্সই যে কোর্সটা নিতে চাও, এটা নিলে তোমাদের মানে ভিক্টোরি ব্যাচ নিলে আলাদাভাবে মক টেস্টের কোর্স নিতে লাগবে না, শুধু মক টেস্ট চাইলে এটা নিতে পারো, আর ওভারঅলটা নিতে চাইলে এটা নিতে পারো। কারণ এখানে সম্পূর্ণটা একসাথে পেয়ে যাবে, যেখানে এতটুকু বলতে পারি আমরা বেস্ট দেওয়ার চেষ্টা করেছি, যেটা তোমাদের অনেকটাই কাজে আসবে। যখন আমরা ট্যাটেরও দিয়েছিলাম, ট্যাটে অনেক পজিটিভ ফিডব্যাক আমরা পেয়েছি, বা আমরা যারা পরীক্ষা দিয়েছি আমরাও ক্লিয়ার করেছি, সেই এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু তোমাদের বলছি আমরা তোমাদেরকে কোয়ালিটি কন্টেন্ট দিয়েছি। কারণ আমরা দ্য সাকসেস মাস্টার কোয়ালিটিতে ফোকাস করি, কোয়ান্টিটি নয়। সেই জন্য বলছি তোমরা দরকার হলে তোমরা যে খোঁজ খবর নিয়ে দেখতে পারো যে সাকসেস মাস্টারে কিরকম যে ফিডব্যাক রয়েছে বা কিরকম ভাবে আমরা ক্লাস প্রোভাইড করে থাকি। যাই হোক, এসটিজিটি ওভারঅল অনলাইন কোর্সটা তোমরা এই ভিক্টোরি ব্যাচের মাধ্যমে পেয়ে যাবে। এখন অনলাইন যে কোর্সটা নিতে চাও সেটা তোমরা পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপ, প্লে স্টোরে রয়েছে। অ্যাপটা ইনস্টল করতে লাগবে, দেন তোমাদের নাম ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে লাগবে, দেন কোর্সটা পারচেজ করতে পারো। তাছাড়া কোনো রকম কনফিউশন হলে তোমরা যে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে, তোমাদেরকে ডিটেলসটা আমি বলে দেবো। ওকে, তো এটা গেল অনলাইন কোর্সের যে বিষয়টা রয়েছে সেটা। তাছাড়া যদি ভাবো তোমাদের হার্ড কপি নোটসের প্রয়োজন, অনলাইনে ক্লাস করলে মক টেস্ট দিলে কিন্তু এত লেখার সময় নেই, বা তোমাদের লিখতে অনেকে ভালো লাগে না বা এত সময় নেই, তাদের জন্য কিন্তু আমরা হার্ড কপি নোটসটাও প্রোভাইড করছি। আমাদের এখানে কি কি হার্ড কপি নোটস রয়েছে, এসটিজিটি সোশ্যাল সায়েন্স এবং বায়ো সায়েন্সে রয়েছে। সোশ্যাল সায়েন্স অর্থাৎ আর্টসের ক্ষেত্রে বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটোই কিন্তু পেয়ে যাবে, যেটা প্রয়োজন তোমরা সেটাই নিতে পারো। আর বায়ো সায়েন্সের ক্ষেত্রে বেঙ্গলি ভার্সনটা পেয়ে যাবে। আর এসটিপিজিটির ক্ষেত্রে যেটা নেক্সট মান্থে এক্সাম রয়েছে, খুবই কম সংখ্যক কিন্তু রয়েছে, ডেট রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমরা এসটিপিজিটি ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স পেয়ে যাবে। সম্পূর্ণ সিলেবাস অনুসারে রচিত হয়েছে, টপিক ওয়াইজ আলোচনা আছে, পাশাপাশি এমসিকিউসও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই মেটেরিয়ালসগুলোর মধ্যে। তো যাদের যাদের প্রয়োজন তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের অফিসে এসে দেখে ভালো লাগলে তবেই তোমরা নিতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। যাই হোক, নেক্সট কোশ্চেনে এখন যাই। নেক্সট কোশ্চেন রয়েছে,
পৃথিবীর অনুসুর অবস্থান কখন হয়? এই যে অপসূর দেখেছিলাম, অনুসুর আমরা দেখেছিলাম, অনুসুরটা কখন? অনুসুর কিভাবে? যখন একদম পৃথিবী সূর্যের চারপাশে প্রদক্ষিণ করতে করতে যখন একদম কাছে চলে আসে তখন সেটাকে অনুসুর অবস্থান বলে। আর সেই ডেটটা হলো 3 জানুয়ারি। তো আনসারটা কি হবে? অপশন বি, 3 জানুয়ারি। 3 জানুয়ারি। ওকে, পিকচার যদি দেখে নাও, এই যে যখন দূরত্বে চলে আসে, একদম দূরে চলে আসে তখন হবে অপসূর 4 জুলাই, আর যখন একদম কাছাকাছি চলে আসে তখন হবে অনুসুর অবস্থান, সেটা হলো 3 জুলাই। ওকে, যখন মকর সংক্রান্তিতে পড়ছে তখন হবে 22 ডিসেম্বর মকর সংক্রান্তি। যখন নিরক্ষরেখাতে পড়ছে 21শে মার্চ, সেটা হলো মহাবিষুব। আর যখন যে 21শে জুন যখন কর্কট সংক্রান্তিতে কর্কট রেখাতে পড়ছে তখন সেটা হলো কর্কট সংক্রান্তি। আর আরেকটা হলো যখন 23 সেপ্টেম্বর নিরক্ষরেখার মধ্যে সূর্যের আলো পড়ছে তখন সেটাকে বলা হয় জল বিষুব। এই যে 6টা ডেট রয়েছে সেটা কিন্তু মনে রাখতে লাগবে। ডেট আর এই নামগুলি বা এগুলির মধ্যে কি হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমাদের জানতে লাগবে, খুবই ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট এখানে আবারও এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। পৃথিবীর অনুসুর অবস্থান হলো সেই সময় যখন সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়। এটি প্রতি বছর 3 জানুয়ারি ঘটে। এই অবস্থায় সূর্যকে পৃথিবী থেকে বড় দেখায়, অর্থাৎ সূর্যের দৃশ্যমান বেশি। মানে এই অবস্থায় যেহেতু সূর্যের কাছাকাছি পৃথিবী চলে আসে সেই কারণে পৃথিবী থেকে সূর্যটা দেখতে অনেকটা বড় লাগে, আর কাছে চলে আসলে সেটা ভিজিবিলিটিও অনেকটা বেড়ে যায়। অনুসুর অবস্থান পৃথিবীর বার্ষিক গতির কারণে ঘটে। যে অপসূর বা অনুসুর দুইটা অবস্থানই কিন্তু বার্ষিক গতির কারণে হয়ে থাকে। এটি সৌর বিকিরণের দৃশ্যমানতা বা সৌর শক্তির মান যে মাত্রা সামান্য বৃদ্ধি করে, তবে ঋতু পরিবর্তন কিন্তু নয়। নেক্সট কোশ্চেন, অপসূর অবস্থানে সূর্যের দৃশ্যমান কেমন হয়? অপসূর অবস্থান হলে যখন মানে দূরে চলে যায়, দূরে চলে গেলে কি হবে? অবভিয়াসলি জিনিসটা ছোট দেখাবে, দৃশ্যমানটা ভিজিবিলিটিটা কম হবে। তো আনসার কি হবে? আনসার ইজ অপশন সি, ছোট। তারপর রয়েছে এখানে আবারও এক্সপ্লেনেশন রয়েছে, সেম এক্সপ্লেনেশন যেটা অপসূর নিয়ে আগেও এক্সপ্লেন করা হয়েছে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পিডিএফটা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে দিয়ে দেবো, সেখানেও তোমরা পেয়ে যাবে। সেম জিনিসই এক্সপ্লেন করা হয়েছে, তার জন্য এখানে আমি আর বলছি না। তাছাড়াও কোনো ডাউট থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে, নেক্সট ক্লাসে আমি সেই ডাউটটা ক্লিয়ার করে দেবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন 13 নাম্বার, অনুসুর অবস্থানে সূর্যের দৃশ্যমাত্রা কেমন হয়? অনুসুর অবস্থানে যখন কাছে চলে আসে তাহলে অবভিয়াসলি সেটা বড় দেখাবে। তো আনসারটা হবে অপশন এ, বড়। নেক্সট এখানে আবারও অনুসুর নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা আগেও আমি বলেছি। নেক্সট 14 নাম্বার, মহাবিষুব কোন দিনে হয়? এই যে মহাবিষুবের ডেটটা কি ছিল? 21শে মার্চ। 21শে মার্চ যখন সূর্যের আলোটা নিরক্ষরেখার মধ্যে ডিরেক্টলি পৌঁছায় তখন হয় কি? মহাবিষুব। 21শে মার্চ। এই যে আনসার অপশন নাম্বার এ, 21শে মার্চ হলো মহাবিষুব। তারপর 23শে সেপ্টেম্বর যদি বলি ডেটটা, 23শে সেপ্টেম্বর কি ছিল? জল বিষুব। তারপর 21 জুন কি ছিল? 21 জুন ছিল কর্কট সংক্রান্তি। আর 22শে ডিসেম্বর হলো মকর সংক্রান্তি। ওকে, তো এখানে মহাবিষুব বলা হয়েছে, তো আনসার ইজ অপশন নাম্বার এ। নেক্সট এখানে আবার পিকচারটা দিয়ে দেওয়া আছে, পিকচারটা দেখবে, এই পিকচারটা নিলে দেখবে তোমরা ওভারঅলটা কিন্তু মুখস্থ হয়ে যাবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। নেক্সট এখানে আবারও 4টা যে ডেট রয়েছে সেটা নিয়ে এক্সপ্লেন করা হয়েছে, অলরেডি আমি বলেছি, তার জন্য এখানে আমি আর বলছি না। নেক্সট 15 নাম্বার, জল বিষুব কোন দিনে হয়? এখনই তো জাস্ট বললাম, জল বিষুব 23 সেপ্টেম্বর। 21শে মার্চ মহাবিষুব, 23শে সেপ্টেম্বর জল বিষুব, 21শে জুন হলো কর্কট সংক্রান্তি, 22শে ডিসেম্বর হলো মকর সংক্রান্তি। সেম ভাবে এখানেও এক্সপ্লেনেশন দেওয়া আছে। তারপর হলো 16 নাম্বার, কর্কট সংক্রান্তি কখন হয়? বারবার বলছি, অপশন নাম্বার এ, 21শে জুন। কর্কট সংক্রান্তি 21শে জুন। এখানে দেখা আছে যে 21শে জুন দেওয়া আছে, এখানে এক্সপ্লেন করা আছে। কর্কট সংক্রান্তি ঘটে প্রতি বছর 21 জুন। সূর্যের লম্ব রশ্মি তখন কর্কট রেখায় অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাতে পড়ে। পৃথিবী উত্তর গোলার্ধে সূর্যের দিকে সর্বাধিক ঝুঁকে থাকে। দিনের দৈর্ঘ্য এই দিনে সর্বাধিক হয়। এটি উত্তর গোলার্ধে গ্রীষ্ম এবং দক্ষিণ গোলার্ধে শীতের সূচক। পৃথিবীর অক্ষের ঢাল ও বার্ষিক গতির কারণে এই ঘটনা ঘটে। প্রথমত কর্কট সংক্রান্তি
সংক্রান্তি 21শে জুন, আর এটা কিন্তু তখন সূর্যের আলোটা রয়েছে সেটা কিন্তু ডিরেক্টলি কর্কটক্রান্তি রেখাতে এসে ডিরেক্টলি কিন্তু এটা পড়ছে। আর কর্কটক্রান্তি রেখা হলো সেটা 23.5 ডিগ্রি উত্তরে রয়েছে, যেটা আমাদের ল্যাটিটিউড ক্লাসের পার্ট। তো ওইখানে পড়াতে তখন যেহেতু পৃথিবীটা এরকম 66.5 ডিগ্রি হেলে থাকে, তখন কি হচ্ছে উত্তর গোলার্ধে সূর্যের দিকে মানে সর্বাধিক, এটা উত্তর গোলার্ধে সর্বাধিক সূর্যের দিকে থাকে, সূর্যের দিকে হেলে থাকে, যেই কারণে কি হয় উত্তর গোলার্ধে সূর্যের আলোটা যখন বেশি পৌঁছাবে, বেশি সময়ের জন্য পৌঁছাবে, ওই সাইডে গরম থাকবে, তো উত্তর গোলার্ধে এই সময়টা গরম থাকে, এবং দক্ষিণ গোলার্ধে মানে এই যে দক্ষিণ গোলার্ধে সূর্যের আলোটা তখন কম পৌঁছায়, তখন দক্ষিণ গোলার্ধে ওই সময়টা মানে শীতের মানে আস্তে আস্তে শীতটা চলে আসে। তার জন্য বলা হয়েছে কর্কট সংক্রান্তিতে যখন পৌঁছায় সূর্যের আলোটা পৌঁছায়, তখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল থাকে, গরম থাকে, আর দক্ষিণ গোলার্ধে শীতের সূচক হয়, মানে শীত আস্তে আস্তে শুরু হয়ে যায়। আর পৃথিবীর যে এই যে অক্ষের ঢাল বা বার্ষিক গতির কারণেই কিন্তু এই কর্কট সংক্রান্তিটা হচ্ছে, কিসের কারণে? বার্ষিক গতির কারণে কিন্তু এটা হচ্ছে। ক্লিয়ার? নেক্সট রয়েছে মকর সংক্রান্তি কখন হয়। মকর সংক্রান্তি কখন হয়? যখন মকর ক্রান্তি রেখাতে সূর্যের আলোটা ডিরেক্টলি পৌঁছায়, তখন কিন্তু তখন কি মকর সংক্রান্তি বলা হয়। আর এটা ডেট হলো 22শে ডিসেম্বর। তো আনসার ইজ অপশন নাম্বার সি, 22শে ডিসেম্বর। ক্লিয়ার? 22শে ডিসেম্বর। তো এক্সপ্লেনেশন দেখো এখানে দেওয়া আছে। এই যে মকর সংক্রান্তি ঘটে প্রতি 22 ডিসেম্বর। এই দিনে সূর্যের লম্ব রশ্মি মকর রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় পড়ে। পৃথিবী দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে সর্বাধিক ঝুঁকে থাকে, মানে এই যে পৃথিবীটা যেহেতু এভাবে হেলে থাকে, সূর্যের আলোটা যখন এসে পৌঁছায় তখন কিন্তু কি হয় দক্ষিণ গোলার্ধে বেশি ঝুঁকে থাকে, মানে এটা ঝুঁকে থাকে, যেই কারণে দিন সংক্ষেপে কম হয়, দিনটা তখন কম হয়, আর রাত্রি দীর্ঘ হয় দক্ষিণ গোলার্ধে। কোন গোলার্ধে? দক্ষিণ গোলার্ধে কিন্তু। আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম, উত্তর গোলার্ধে তখন শীত হয়, মানে তখন কি হয় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকে আর উত্তর গোলার্ধে শীতকাল থাকে। আর এই জিনিসটা নিয়ে যদি কনফিউশন হয়, দেখো এটা একটু কনফিউশনের ব্যাপার, বাট ভালোভাবে বুঝলে তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই জিনিসটা নিয়ে আলাদাভাবে বোঝাতে গেলে আরো 1-1.5 ঘন্টা এক্সট্রা লাগবে, কারণ এটা কনসেপ্টের বিষয়। সেই জন্য তোমাদেরকে আমি সেই ক্লাসটা কিন্তু করিয়েছি, একদম ডিটেলস এর সময় নিয়ে তোমাদেরকে ডিটেলস আমি বুঝিয়েছি। সেটার জন্য তোমাদের কনসেপ্ট ক্লাসটা কিন্তু দেখতে লাগবে, তাহলে এই জিনিসটা বুঝতে আর একটু সুবিধা হবে। ওকে, আচ্ছা নেক্সট পয়েন্ট হলো এটি পৃথিবীর অক্ষের ঢাল ও বার্ষিক গতির কারণে ঘটে, মানে এটা বার্ষিক গতির কারণেই হয়ে থাকে। মকর সংক্রান্তি সৌর বছরের গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এটা মকর সংক্রান্তি যে সৌর বছরটা রয়েছে, ওই যে সোলার ইয়ারটা রয়েছে, এটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা। তারপর রয়েছে 18 নম্বর, কর্কট সংক্রান্তিতে সূর্যের রশ্মি কোথায় পড়ে। তো কর্কট সংক্রান্তিতে কোথায় পড়বে? কর্কটক্রান্তি রেখাতে অবভিয়াসলি। তাহলে আনসার ইজ অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। কর্কট সংক্রান্তিতে এই ধরো পৃথিবীটা রয়েছে, এটা হলো যে এইদিকে হলো উত্তর, এদিকে হলো দক্ষিণ, পশ্চিম, এদিকে হলো পূর্ব। এই যে মাঝখানে যে বৃত্তটা রয়েছে সেটা হলো 0 ডিগ্রি, যেটা হলো নিরক্ষরেখা। যখন নিরক্ষরেখার মধ্যে সূর্য আলো ডিরেক্টলি পৌঁছায় তখন সেটা দুইটা ডেট আছে, যেটাকে আমরা বলে থাকি একটা মহাবিষুব, একটা জল বিষুব। 21শে মার্চ হলে মহাবিষুব, 23শে সেপ্টেম্বর হলে জল বিষুব। আর যখন সূর্যের আলো কর্কট ক্রান্তি রেখাতে পৌঁছায়, যেটা রয়েছে 23.5 ডিগ্রি নর্থে, যেটা কর্কট ক্রান্তি রেখা আমরা হিসেবে চিনে থাকি, কর্কট ক্রান্তি রেখাতে যখন সূর্যের আলোটা গিয়ে পৌঁছায়, ডিরেক্টলি পৌঁছায়, তখন সেটাকে আমরা বলে থাকি কর্কট সংক্রান্তি। আর যখন মকর সংক্রান্তিতে যখন সূর্যের আলো ডিরেক্টলি পৌঁছাবে, তখন সেটাকে আমরা বলবো মকর সংক্রান্তি। মকর ক্রান্তি রেখাতে বলে মকর সংক্রান্তি, কর্কট ক্রান্তি রেখাতে বলে কর্কট সংক্রান্তি। আর নিরক্ষ রেখাতে বলে মহাবিষুব হতে পারে, জল বিষুব হতে পারে, ডেটটা ডিফারেন্ট। ওকে, যেখানে কর্কট সংক্রান্তি সূর্যের লম্ব রশ্মি কোথায় পড়ে? কর্কট রেখা। নেক্সট হলো 19 নাম্বার, মকর সংক্রান্তিতে সূর্যের লম্ব রশ্মি কোথায় পড়ে? এখনই জাস্ট বললাম, সেটা হবে মকর রেখা। তো আনসার ইজ অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 20 নাম্বার, সৌর বছর কত দিনে ধরা হয়? ওই যে সোলার ইয়ার ধরে এখানে সূর্যটা রয়েছে, পৃথিবীটা এখান থেকে ঘুরে আবার এখানে আসতে যে সময়টা লাগে সেটা হলো 1 বছরের সময় লাগে, অর্থাৎ প্রায় 365 দিন। এক্সাক্ট বলতে গেলে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় লাগে, সোলার ইয়ারে এই সময়টা লাগে। নেক্সট হলো 21, আণিক গতির ফলে উদ্ভিদ ও প্রাণী জগৎ কিভাবে প্রভাবিত হয়। যে আণিক গতির কারণে উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টি হয়, সেটা কিভাবে প্রভাবিত করছে। এখন ধরো এই যে
সূর্যটা রয়েছে, এখানে ধর পৃথিবীটা রয়েছে। এখন সূর্য আলো পৃথিবী দিকে পৌঁছালো, তো পৃথিবীতে যখন পৃথিবীর সামনে যে জায়গাটা রয়েছে মানে সূর্যের সামনাসামনি যে জায়গাটা রয়েছে সেখানে দিন থাকবে আর এদিকে রাত্রি থাকবে। তো এরকম যদি সবসময় থাকতো, আহ্নিক গতি না হতো মানে পৃথিবীর নিজের অক্ষে যদি না ঘুরতো, তাহলে দেখা যেত এই সামনের জায়গা তো পুরাটাই একদম পুড়ে যেত, মানে সূর্যের সামনাসামনি যে জায়গা আছে সেটা পুড়ে যেত। তো পুড়ে গেলে তো সেখানে কোনো প্রাণী জগতে যে সৃষ্টি হতো না, বা অন্যদিকে যেখানে সূর্য আলো একদম পৌঁছাতো না সেখানে একদম ঠান্ডায় বরফ হয়ে যেত। তাহলে কিভাবে এটা ক্লাইমেটের ব্যালেন্স থাকতো না, তার প্রাণী জগতের সৃষ্টি হতো না, উদ্ভিদের সৃষ্টি হতো না। ওই আহ্নিক গতি হচ্ছে বলে মানে পৃথিবীটা নিজের অক্ষে ঘুরছে বলে একবার এদিকে সূর্যের সামনাসামনি চলে আসছে, সূর্য আলো পাচ্ছে, আবার ওইদিকে তখন রাত্রি হচ্ছে, আবার যখন এটা ঘুরে এবার এইভাবে আসছে তখন এদিকেও দিন পাচ্ছে। অর্থাৎ পৃথিবীর সব জায়গাতে মোটামুটি দিন রাত্রি মানে সূর্যের আলোটা কিন্তু পাচ্ছে। তো দিন রাত্রি সংগঠিত হচ্ছে, যে কারণে ক্লাইমেটটাও কিন্তু একটা ব্যালেন্সে থাকছে। পাশাপাশি যে উদ্ভিদের সৃষ্টি হয়েছে আর তারপরে যেরকম প্রাণীর সৃষ্টি হয়েছে এই আহ্নিক গতির কারণে কিন্তু হচ্ছে। তো অপশন কি রয়েছে, সূর্যের আকার পরিবর্তন হবে না, সৌরবচ্চ তৈরি আহ্নিক গতির সাথে রিলেটেডই না, কোনো প্রভাব নেই এরকম না। প্রভাব তো অফকোর্স আছে, তো আনসার হবে দিন রাতের চক্রের কারণে, এটা হলো প্রভাব। মানে আহ্নিক গতির ফলে উদ্ভিদ ও জীব জগতের দিন রাত্রি যে মানে দিন রাত্রির ফলে কিন্তু এটা প্রভাবিত হচ্ছে। তো আনসার ইজ অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে 22 নাম্বার, পৃথিবীর বার্ষিক গতি কোন দিক থেকে কোন দিকে? পৃথিবীর যে বার্ষিক গতি হয় সেটা কোন দিক থেকে কোন দিকে হয়? বার্ষিক গতি হোক আহ্নিক গতি হোক দুইটাই কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে হচ্ছে। তো আনসারটা কি হবে? এই যে অপশন সি, পশ্চিম থেকে পূর্ব দিক। আনসার অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। নেক্সট এখানে এক্সপ্রেশন রয়েছে, পৃথিবীর বার্ষিক গতি হলো সূর্যকে প্রদক্ষিণ করা, এটি ঘটে পশ্চিম থেকে পূর্ব দিকে অর্থাৎ সূর্যের দিকে এগিয়ে চলার অভিমুখে। একবার পরিক্রমণে পৃথিবী প্রায় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় নেয়। এই গতির ফলে ঋতু পরিবর্তন, দিন রাতের দৈর্ঘ্যের পরিবর্তন, উত্তরায়ণ দক্ষিণায়ন এগুলি ঘটে থাকে। পৃথিবীর বার্ষিক গতি সৌর বছর ও যে ক্যালেন্ডারের ব্যবস্থার মূল ভিত্তি, মানে ক্যালেন্ডারের যে সিস্টেমটা হয়েছে সেটা কিন্তু এটার কারণে হচ্ছে বা এটা থেকেই বেস করে কিন্তু ক্যালেন্ডারও মানে বানানো হয়েছে। ওকে, তো এটাই বলা হয়েছে, আবারও বার্ষিক গতি নিয়ে এক্সপ্লেন করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট রয়েছে 24 নাম্বার, পৃথিবী আহ্নিক গতির কারণে কোন প্রাকৃতিক ঘটনা ঘটে? যে আহ্নিক গতির কারণে কোন প্রাকৃতিক ঘটনা ঘটে? ঋতু পরিবর্তন হয় না, ঋতু পরিবর্তন হয় বার্ষিক গতির কারণে। সমুদ্র স্রোত বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ থাকে, হ্যাঁ এটা কিন্তু হয়, তো অপশন বি। সৌর বছর হয় বার্ষিক গতির কারণে, অনুসর অবস্থান হয় বার্ষিক গতির কারণে। তো আহ্নিক গতির কারণে হয়ে থাকে, সমুদ্র স্রোতের সৃষ্টি হয়, বায়ু প্রবাহের সৃষ্টি হয়, এগুলি কিন্তু নিয়ন্ত্রণ হয় আহ্নিক গতির কারণে। আর এগুলো হলো একটা প্রাকৃতিক ঘটনা, তো এটা আহ্নিক গতির ফলেই হয়ে থাকে। তো আনসারটা হবে অপশন বি, অপশন বি। নেক্সট এখানে দেখো আবারও এক্সপ্রেশন দিয়ে দিয়েছি, পৃথিবীর আহ্নিক গতি হলো নিজ অক্ষের চারপাশে ঘূর্ণন। এই ঘূর্ণনের ফলে পৃথিবীর বায়ু ও সমুদ্র প্রভাবিত হয়। ঘূর্ণন থেকে কোরিওলিসিস বল তৈরি হয় যা বায়ু ও স্রোতকে বাঁকানো বা দিক নির্ধারণে সাহায্য করে। আহ্নিক গতি ছাড়া এই প্রাকৃতিক প্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যে আহ্নিক গতি ছাড়া যে প্রাকৃতিক প্রবাহগুলি এগুলি নিয়ন্ত্রণ করা কন্ট্রোল করা কিন্তু সম্ভব না। সমুদ্র স্রোত বায়ু প্রবাহ জলবায়ু তাপমাত্রা এবং আবহাওয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 25 নাম্বার, সূর্যকে সবচেয়ে ছোট দেখায় পৃথিবীর কোন অবস্থায়? মানে সূর্যকে কোন অবস্থায় মানে যে কোন অবস্থার মধ্যে যখন পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, কোন সিচুয়েশন বা কোন অবস্থানে আসলে তখন সূর্যকে দেখতে অনেকটা ছোট মনে হয়? অবভিয়াসলি যখন দূরে চলে যাবে, আর দূরে কখন যাবে, ম্যাক্সিমাম যখন দূরে চলে যায় তখন ওই অবস্থানটাকে কি বলা হয়? ওই অবস্থানটাকে কি বলা হয়? তখন বলা হয় এটাকে অপসূর। কি বলা হয়? অপসূর। যখন কাছে চলে আসে সেটা অনুসূর, দূরে চলে গেলে সেটাকে বলা হয় অপসূর। তো আনসারটা কি হবে? আনসার হবে অপশন বি, অপসূর। আর অপসূরের ডেটটা ছিল 4 জুলাই, 4 জুলাই। আর অনুসূর কোনটা হবে? অনুসূর হবে যখন কাছে চলে আসে, আর কাছে চলে আসলে তখন কি হবে? তখন বড় দেখাবে, যেটা ডেট হলো 3 জানুয়ারি, 3 জানুয়ারি। আর এখানে যে অপশন সি রয়েছে মহাবিষুব, মহাবিষুব তো হলো 21শে মার্চ, 21শে মার্চ হলো মহাবিষুব, যখন সূর্যের আলো নিরক্ষরেখাতে ডিরেক্টলি পড়ে আর দিন রাতের দৈর্ঘ্য তখন সমান হয়। আর জল বিষুব হলো 23শে সেপ্টেম্বর, এটার মধ্যে সেম ভাবে তখন কি হয়? নিরক্ষরেখাতে ডিরেক্টলি সূর্যের আলোটা এসে পৌঁছায়, যে কারণে দিন রাতের দৈর্ঘ্য কিন্তু সমান থাকে। তো এটাই হলো জল বিষুব। তো এখানে ছিল ছোট কখন দেখায়? অপসূর অবস্থানে। তো আনসার ইজ অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি।
তারপর এখানে দেখো আবারও এক্সপ্রেশন দেওয়া হয়েছে, যেটা আগে অলরেডি বলেছি, তার জন্য এখানে আমি আর বলছি না, কারণ অপসর অনসর নিয়ে অনেক ডিসকাস কিন্তু করা হয়েছে। নেক্সট কোশ্চেন, পৃথিবী সৌরজগতে কোন অবস্থানে অবস্থিত? আচ্ছা, এটা আগেগুলো যে কোশ্চেন দেখলাম, এটা আমরা যে আণিক গতি বার্ষিক গতি রয়েছে চ্যাপ্টার 2টা থেকে দেখলাম, এখন চ্যাপ্টার 1 থেকে কিছু কোশ্চেন আমরা দেখে নেব। তো এখানে রয়েছে পৃথিবী সৌরজগতে কোন অবস্থানে অবস্থিত। এই যে সোলার সিস্টেমটা রয়েছে সেখানে যে অনেকগুলো প্ল্যানেট রয়েছে, তার মধ্যে পৃথিবী কত স্থানে রয়েছে? পৃথিবী রয়েছে তৃতীয় স্থানে। তো আনসারটা কি হবে? তৃতীয় স্থানে। এখন শুধু তৃতীয় স্থানে জানলাম সেটা হয়ে গেল না, আমরা সম্পূর্ণটা জানবো। এখানে দেখো তোমাদের একটা পিকচার আমি দিয়ে দিয়েছি, সূর্যটা রয়েছে। এখন সূর্যের কাছাকাছি যেগুলো আসবে সেই অ্যাকর্ডিং আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে করে আমরা পড়বো। প্রথম রয়েছে মার্কারি, বুধ, তারপর রয়েছে ভেনাস রয়েছে অর্থাৎ শুক্র, তারপর রয়েছে আর্থ পৃথিবী, যে 3 নম্বরে রয়েছে 3 নম্বরে, তারপর রয়েছে মার্স মঙ্গল যেটা 4 নম্বরে রয়েছে। ওকে, এই চারটা। তারপরে চারটা, এই চারটা দেখো ছোট। তারপর রয়েছে একদম সবচেয়ে বড় যে গ্রহটা জুপিটার অর্থাৎ বৃহস্পতি 5 নম্বর, তারপর রয়েছে স্যাটার্ন শনি যেটা হলো 6 নম্বর, তারপর রয়েছে ইউরেনাস 7 নম্বর, তারপর একদম লাস্ট রয়েছে নেপচুন। এই 8টা কিন্তু রয়েছে, 8টা সৌরজগতে 8টা গ্রহ রয়েছে। তো সূর্যের কাছাকাছি যেটা রয়েছে সেখান থেকে কিন্তু আমরা কাউন্টিংটা করলাম, যে 1 2 হিসেবে কাউন্টিংটা করলাম। তার মধ্যে পৃথিবী রয়েছে 3 নম্বর, তো এই তৃতীয় স্থানে রয়েছে। তার মধ্যে একটা জিনিস দেখো, এই যে 4টা আমি মার্ক করলাম, এই 4টাকে বলা হয় ইনার প্ল্যানেট। কি বলা হয়? ইনার প্ল্যানেট বলা হয়, মানে অন্তস্থ গ্রহ। আর এইগুলিকে বলা হয় আউটার প্ল্যানেট, এই 4টাকে, যেটাকে বলা হয় বহিস্থ গ্রহ। আর মনে রাখবে এই যে 4টা ইনার প্ল্যানেট রয়েছে এগুলো কিন্তু আকারে অনেকটা ছোট ছোট হয়, পিকচারে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো অনেকটা ছোট ছোট হয়। আর এই যে আউটার প্ল্যানেট রয়েছে 4টা রয়েছে সেগুলি কিন্তু আয়তন অনেকটা বড় হয়, বড়। তাছাড়া এই 4টা যে প্ল্যানেট রয়েছে এগুলি কিন্তু অনেকটা সলিড থাকে, সলিড থাকে, যেরকম পৃথিবী সলিড থাকার কারণে আমরা এখানে আজকে দাঁড়িয়ে থাকতে পারছি। তো এটা কারণ সলিড। কিন্তু এই যে 4টা রয়েছে এগুলি কিন্তু সলিড না, এগুলি হলো গ্যাসীয়। এগুলি কি? এগুলি হলো গ্যাসীয়। ওকে, গ্যাসীয়। ক্লিয়ার? তার মধ্যে এখান থেকে যদি আমি বলি, এই যে এক একটা গ্রহের কিন্তু এক একটা নাম আছে, এক একটা যে কালার আছে, এক একটা কালার হিসেবে বলা হয়। যেরকম পৃথিবীকে কিন্তু নীল গ্রহ বলা হয়, তো এরকম অনেকগুলো কালার কিন্তু রয়েছে। লাল গ্রহ বলা হয় মঙ্গলকে। তো সবগুলি প্ল্যানেটকে এক একটা নাম কিন্তু দেওয়া হয়েছে, সেটা কিন্তু তোমার ডিটেলসেও আলোচনা করা হয়েছে কনসেপ্ট ক্লাসের মধ্যে। তাছাড়া এই গ্রহের কিছু উপগ্রহ আছে। এই প্রথম যে 2টা গ্রহ দেখতে পাচ্ছ, বুধ আর শুক্র, এই 2টা কিন্তু কোনো রকম উপগ্রহ নেই। তাছাড়া একদম পৃথিবী থেকে নেপচুন পর্যন্ত যতগুলা গ্রহ আছে সবগুলি কিন্তু উপগ্রহ আছে। পৃথিবীর কয়টা উপগ্রহ আছে? পৃথিবীর কিন্তু একটাই উপগ্রহ আছে, যেটার নাম হলো চাঁদ। সেটার নাম কি? নাম হলো চাঁদ। আর মার্সে যদি বলি মঙ্গলে সেটা কিন্তু 2টা উপগ্রহ আছে, একটা হলো ফেবোস আর একটা হলো ডেমোস বা ডাইমোস অনেক জায়গায় বলা হয়। তাছাড়া বৃহস্পতির অনেকগুলি উপগ্রহ আছে, তার মধ্যে সবচেয়ে বড় যে উপগ্রহটার নাম সেটা হলো গ্যানিমিড। সেটার নাম কি? বৃহত্তম উপগ্রহের নাম হলো গ্যানিমিড। এখন বৃহস্পতির ব্যাপারে এখানে আরো কিছু জানার বিষয় আছে। বৃহস্পতি হলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, সবচেয়ে বৃহত্তম গ্রহ হলো যে বৃহস্পতি। তার জন্য এটাকে কিন্তু গ্রহরাজও বলা হয়, গ্রহরাজ বলা হয়। ওকে, তারপরে হচ্ছে এরকম শনিরও এরকম অনেকগুলো উপগ্রহ আছে, তার মধ্যে থেকে যে বৃহত্তম উপগ্রহের নাম হলো টাইটান। কি বলা হয়? টাইটানও বলা হয়। তারপরে হচ্ছে ইউরেনাস, যেটাকে সবুজ গ্রহ বলা হয়, আর এটারও কিন্তু উপগ্রহ রয়েছে, অনেকগুলো উপগ্রহ রয়েছে। নেপচুনে অনেকগুলো উপগ্রহ রয়েছে। নেপচুনের যে উপগ্রহের একটা উপগ্রহের নাম হলো ট্রাইটন। ওকে, তো এটা হলো কি? ট্রাইটন। তো এরকম আরো অনেক কিছু বিষয় আছে, শুধু এতটুক না, আর অনেক কিছু বিষয় আছে। এখানে জাস্ট আমি একটু সংক্ষেপে তোমাদের বলে দিলাম। আরো ডিটেলসে দেখতে চাইলে তোমাদের তো সেই সোলার সিস্টেমে ক্লাস করতে লাগবে, কারণ সেখানেও কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়েছে। তো এই জিনিসগুলো কিছু মনে রাখবে। আর আমাদের যে কোশ্চেন ছিল, এখন দেখো একটার মাধ্যমে অনেক কিছু জানলাম, সবগুলি গ্রহ সিরিয়াল ওয়াইজ জানলাম, কোনটাকে আউটার কোনটাকে ইনার প্ল্যানেট বলে সেটা জানলাম, বৃহত্তম গ্রহ যেরকম জুপিটার সেটা জানলাম, উপগ্রহ জানলাম, আরো অনেক কিছু আমরা এটার মাধ্যমে কিন্তু জানলাম। আরো ডিটেলস তোমরা কনসেপ্ট ক্লাসে পেয়ে যাবে। যেহেতু আমাদের কোশ্চেন ছিল পৃথিবী সৌরজগতের কোন অবস্থানে অবস্থিত, সেটা আনসার হবে অপশন সি, তৃতীয়। নেক্সট কোশ্চেন রয়েছে, পৃথিবীকে মহাকাশ থেকে কি নামে দেখা যায়? লাল গ্রহ, সবুজ গ্রহ, নীল গ্রহ, ধূসর গ্রহ। মানে এক একটা গ্রহকে এক একটা নাম দেওয়া হয়েছে কালারের অ্যাকর্ডিং। সেটা যেরকম লাল গ্রহ বলা হয় মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। ওকে, সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে, সবুজ গ্রহ বলা হয়। নীল গ্রহ বলা হয় পৃথিবীকে, আর ধূসর গ্রহ বলা হয় বুধ গ্রহকে।
ওকে, আর এখানে তো নীল গ্রহ পৃথিবী, কিন্তু যদি এটা বলে হালকা নীল তখন কিন্তু সেটা হয়ে যাবে, হালকা নীল হলে সেটা হয়ে যাবে নেপচুন। দুইটার মধ্যে কিন্তু কনফিউজড হবে না। যদি বলে নীল গ্রহ ব্লু প্ল্যানেট পৃথিবী, আর যে হালকা নীল বলা হয় যে লাইট ব্লু কালার, তখন হবে নেপচুন। তো এখানে বলা হয়েছে পৃথিবীকে মহাকাশে কি নামে দেখা যায়, পৃথিবীকে নীল গ্রহ ব্লু প্ল্যানেট হিসেবে দেখা যায়, বা এটাকে ব্লু প্ল্যানেট হিসেবে বলা হয়। তো আনসার ইজ অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট রয়েছে পৃথিবীর সূর্য থেকে দূরত্ব কত? পৃথিবীর সূর্য থেকে দূরত্বটা কত? পৃথিবীর সূর্য থেকে দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, মানে প্রায় কিন্তু এক্সাক্ট তো না, তবে প্রায় 15 কোটি কিলোমিটার। পৃথিবীতে সূর্য দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। আর এটা প্রায়, কারণ সবসময় সেম থাকে না, কখনো কখনো কাছে চলে আসে। তখন যেরকম যখন কাছে চলে আসে, যেটাকে আমরা যে অনুসর অবস্থান বলি 3 জানুয়ারি, তখন সেটা কিন্তু 14 কোটি 20 লক্ষ কিলোমিটার হয়। আবার যখন আবার দূরেও চলে তখন 15 লক্ষ থেকে আরো বেশি হয়ে যায়। তো ওইটা কিন্তু সবসময় সেম থাকে না, তার জন্য বলা হয় প্রায়। এই যে প্রায়, অ্যাপ্রক্স প্রায় 15 কোটি কিলোমিটার। তো আনসার ইজ অপশন নাম্বার বি, অ্যাকর্ডিং টু অপশন। আমাদের অপশন দেখে আনসার করতে লাগবে। নেক্সট রয়েছে 29 নাম্বার, পৃথিবীর বয়স প্রায় কত? পৃথিবীর বয়স প্রায় 460 কোটি বছর। তো অপশন এ প্রায় 460 কোটি বছর। 46 কোটি বছর হবে না, 46 না, এটা হবে 460 কোটি বছর প্রায়। এখানে দেখো এক্সপ্লেনেশন দেওয়া আছে, পৃথিবীর বয়স প্রায় 460 কোটি বছর। এটি ভূত্বক ও জ্যোতির্বিজ্ঞান গবেষণার মাধ্যমে নির্ধারিত হয়েছে। পৃথিবী গঠনের সময় প্রাথমিক গ্যাস ও ধুলো থেকে এটি গঠিত হয়। মানে এটি কি, মানে ভূতত্ত্ব বা জ্যোতির্বিজ্ঞান থেকে অনেক সময় আসতেই পারে যে পৃথিবীর যে বয়সটা প্রায় আনুমানিক আমরা 460 বলি, সেটা কোথায় থেকে আমরা জেনেছি, সেটাই কিন্তু ভূত্বক বা জ্যোতির্বিজ্ঞান যে গবেষণা হয়েছে সেটার মাধ্যমে কিন্তু আমরা জেনেছি। আর এই যে এটি পৃথিবী গঠনের সময় প্রাকৃতিক গ্যাস রয়েছে, ধুলো রয়েছে, এটা থেকে কিন্তু আস্তে আস্তে পৃথিবীটা গঠিত হয়েছে। ধাতু ও শিলার যে রেডিও অ্যাক্টিভ উপাদানের অবক্ষয়ের মাধ্যমে বয়স নির্ণয় করা হয়েছে। যে ধাতু বা শিলা এগুলি যে রেডিও অ্যাক্টিভ যে রিসার্চটা রয়েছে সেটার মাধ্যমে, সেটা উপাদান অবক্ষয়ের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি যে এটার বয়সটা প্রায় 460 কোটি বছর। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে পৃথিবী মানব সভ্যতা চেয়ে অনেক পুরানো। অবভিয়াসলি মানব সভ্যতা থেকে পৃথিবীটা অনেক পুরানো, এটা থেকে কিন্তু আমরা প্রুফ পেয়েছি, প্রমাণটা আমরা পেয়েছি। পৃথিবীর বয়স পৃথিবীর ভূগঠন, জীববিজ্ঞান ও পরিবেশ পরিবর্তনের ইতিহাস বোঝার জন্য গুরুত্বপূর্ণ। যে পৃথিবীর বয়সটা সেটা জানার জন্য, পৃথিবীর কি ভূগঠন রয়েছে, কি ফিজিক্যাল সেটআপ রয়েছে সেটা জানতে লাগবে, তার জীববিজ্ঞান বা পরিবেশ পরিবর্তনের যে ইতিহাস সেটা কিন্তু আমাদের জানতে লাগবে, তবেই তো বুঝতে পারবো যে পৃথিবীর যে মানে বয়সটা কিরকম বা কবে গঠন হয়েছে সেই বিষয়টা। ওকে, নেক্সট কোশ্চেন রয়েছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? এই যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, ওই যে নিরক্ষীয় বলতে কি তোমরা জানো, ওই যে নিরক্ষরেখা বলেছিলাম। এখন কত হলো ব্যাস। এখন ধরো একটা বৃত্ত রয়েছে, আমরা ছোটবেলা থেকে এগুলি পড়েছি বৃত্ত। তো এই যে পয়েন্টটা রয়েছে, মাঝখানে যে পয়েন্টটা রয়েছে, যখন এটা হাফ আসবে, হাফ, তখন এটা হবে ব্যাসার্ধ। আর যখন একদম পুরোটা হবে তখন সেটা কি হবে, ব্যাস হবে। তো এখন পৃথিবীর যে ব্যাসটা আছে, পৃথিবী সবটা কিন্তু একদম গোল এরকম কিন্তু না, কোথাও উঁচু কোথাও নিচু এরকম রয়েছে, এটা অনেকটা মানে উঁচু নিচু কিন্তু রয়েছে, এক্সাক্ট কিন্তু গোল যে এরকমটা নয়। তো পৃথিবীটা কিন্তু মানে এরকম ভাবে যদি পাশের দিকে দেখি, একটু পাশ কিন্তু উপর নিচের দিকে একটু কম, মানে দুইটার মধ্যে না 43 কিলোমিটার কিন্তু ডিফারেন্স রয়েছে। অর্থাৎ এটার যে ব্যাসটা রয়েছে, এটা রয়েছে 12,000, এটা প্রায় 12,757। ওকে, 12,757 কিলোমিটার। কিন্তু যদি আমরা এটা হলো যদি আমরা পশ্চিম পূর্ব বা পূর্ব পশ্চিমে যদি আমরা দেখি তাহলে, আর যদি আমরা উত্তর দক্ষিণে দেখি, নর্থ সাউথে যদি দেখি, তাহলে কিন্তু সেটা আর সেম নয়। কারণ পৃথিবীটা একদম পুরোপুরি তো সেম না, কোথাও রয়েছে একদম অনেক উঁচু জায়গা, পাহাড় পর্বত, আবার কোথাও একদম নিচু রয়েছে। তো সেম মানে এটা অনেকটা কিন্তু এরকম গোল যেরকম না, অনেকটা এরকম আঁকা বাঁকা কিন্তু হতে পারে। সেই জন্য এই যে যদি উত্তর দক্ষিণে তার ব্যাসটা বলা হয় তাহলে সেটা হবে 12,714 কিলোমিটার। এখন আমার কোশ্চেনে বুঝতে লাগবে আমাকে কি দিয়েছে, কোশ্চেনে আমাকে বুঝতে লাগবে সেটা আমার কি দিয়েছে। এখানে দিয়েছে নিরক্ষীয় ব্যাস।
নিরক্ষীয় ব্যাস মানে এইভাবে হবে, কারণ এটা তো হলো মাঝখানে যে রেখাটা এটা 0 ডিগ্রি, যেটাকে নিরক্ষ রেখা বলি। তো নিরক্ষ ব্যাস হলো পশ্চিম পূর্বেরটা বলা হয়েছে, তাহলে সেটা তো 12,757 কিলোমিটার হওয়ার কথা প্রায়। এখন তার মধ্যে যদি ব্যাসার্ধ বলা হতো মানে অর্ধেকটা হলো 6,400। এখন 6,400 যদি এটা ডাবলটা হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু এমনিতে 12,000, ওকে, 12,800 হওয়ার কথা, কিন্তু অপশনে আমার 12,800 নেই। তো এটা কাছাকাছি কোনটা আছে সেই অ্যাকর্ডিং আমার আনসারটা হলো 12,757 কিলোমিটার। এগুলি কিন্তু প্রায় প্রায় বলা হয়, যেহেতু নিরক্ষীয় ব্যাস তার জন্য অপশন এ। যদি নিরক্ষীয় ব্যাস না বলা হতো যে উত্তর দক্ষিণে কত বা পূর্ব পশ্চিমে হলে এত কিলোমিটার, যদি উত্তর দক্ষিণে বলা হয় তাহলে কিন্তু 12,714 কিলোমিটার হয়ে যেত। আর যদি ব্যাসার্ধ বলা হতো তাহলে 6,400 কিলোমিটার হতো। এখন যদি কোশ্চেনটা এরকম আসতো, নিরক্ষীয় কিছু মেনশন করলো না, শুধু বললো পৃথিবীর ব্যাস কত, তখন আমাকে অপশন কি দিয়েছে সে বুঝে আমাকে আনসারটা কিন্তু করতে লাগবে। নিরক্ষীয় ব্যাস হলে আমার কোনো কনফিউশন নেই, এটা তোমরা দিয়ে দেবে যে পূর্ব পশ্চিমে, কিন্তু উত্তর দক্ষিণে হলে তোমরা 12,714 দেবে, ব্যাসার্ধ হলে 6,400 দিলে, বাকি কিন্তু আমাদের অপশন বুঝে আনসারটা করতে লাগবে। তো এখানে যেহেতু নিরক্ষীয় ব্যাস বলো, তো আনসার ইজ অপশন নাম্বার এ অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন। নেক্সট এখানে দেখো এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হলো পৃথিবীর পূর্ব পশ্চিম দিকে মাপা, ওই যে পূর্ব পশ্চিম দিকে মাপা নিরক্ষীয় ব্যাস, এটি প্রায় 12,757 কিলোমিটার। নিরক্ষীয় ব্যাস মেরুর চেয়ে সামান্য বেশি, কারণ পৃথিবীর মেরুদণ্ডে কিছুটা চ্যাপ্টা, মেরু ব্যাস সামান্য একটু বেশি, তার কারণ মেরুদণ্ডে কিছুটা মানে মেরুর দিকে কিছুটা চ্যাপ্টা। এই ব্যাসার্ধ নিয়ে পৃথিবীর পরিধি ও আয়তন নির্ধারণ করা যায়। নিরক্ষীয় ব্যাস পৃথিবীর আকৃতি বোঝার জন্য গুরুত্বপূর্ণ, যা অভিগত গোলক বা জিওড হিসাবে পরিচিত। যদি বলো পৃথিবীর আকৃতি কিরকম, পৃথিবীর আকৃতি জিওড বা যেটা অভিগত গোলক বলা হয়, মানে সম্পূর্ণ যে একদম পুরোপুরি যে নিখুঁতভাবে গোলক এরকম না, এটা মানে একটা জিওড, মানে বলে না পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না যে পৃথিবীর আকৃতিটা অ্যাকচুয়ালি কিরকম, তার জন্য এটা একটা বলা হয় কি জিওড। এটি নকশা, মানচিত্র, জ্যোতির্বিজ্ঞান গবেষণা ব্যবহৃত হয়। নেক্সট 31, পৃথিবীর আকৃতি কি? চ্যাপ্টা গোলক, নিখুঁত গোলক, অভিগত গোলক, বৃত্তাকার। এখনই দেখলাম অভিগত গোলক বা যেটাকে আমরা জিওডও বলে থাকি, জিওড। সো অপশন নাম্বার সি। এখানে দেখো আবারও এক্সপ্লেনেশন রয়েছে, পৃথিবীর আকৃতি অভিগত গোলক বা জিওড বা চ্যাপ্টা গোলকের মতো, কিন্তু এখন চ্যাপ্টা গোলক থাকলে যে দিয়ে দেবে এরকম না, আমাদের অপশন কি দিয়ে সেটা বুঝতে হবে। মেইনলি হলো অভিগত গোলক বা জিওড বলা হয়। এটি নিরক্ষীয় ব্যাস মেরুর চেয়ে বেশি হওয়ার কারণে এটি চ্যাপ্টা। নিখুঁত গোলকের মতো নয়, বরং মেরুতে সামান্য চ্যাপ্টা, মানে মেরুর দিকে একটু সামান্য চ্যাপ্টা, এবং পৃথিবীর আকৃতি স্থান ভেদে ভিন্ন, এবং পৃথিবীর আকৃতি বিভিন্ন স্থানে বিভিন্ন, সব স্থানে যে একরকম এরকম না, কোথাও দেখবে পাহাড় পর্বত আছে তো অনেক জায়গায় উঁচু থাকবে, কোথাও অনেকটা নিচু রয়েছে, তো বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। এই আকৃতি পৃথিবীর গুরুত্বাকর্ষণ ও আবহাওয়ার বোঝার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট 32 নম্বর, পৃথিবীর মোট জল ভাগ কত শতাংশ? জল ভাগ মোট 71% আমরা বলতে প্রায়। এখন অপশনে কি রয়েছে, 29.08%, 50%, 70.92%, 100%। তো 71 এর কাছাকাছি প্রায় এটাই আছে, তো আনসার অপশন সি 70.92%, অপশন নাম্বার সি, প্রায় 70.92%। এটা হলো পৃথিবীতে মোট জল ভাগ। এখন পৃথিবীতে মোট জল ভাগ বলতে আমরা বুঝি যে মহাসাগর রয়েছে, সেই মহাসাগর। আর যদি স্থলভাগ বলা হয় তাহলে হবে প্রায় 29.08% বা প্রায় 29% হলো যে স্থলভাগ। ওকে, জলভাগ হলো প্রায় 71%, স্থলভাগ হলো প্রায় 29%। ওকে, স্থলভাগ বলতে বুঝি আমরা ওই যে মহাদেশগুলো রয়েছে সেগুলা, জলভাগ বলতে আমরা মহাসাগর বলতে কি বুঝি সেগুলা রয়েছে। এখন মহাসাগর মহাদেশগুলি কোনগুলা রয়েছে কি না রয়েছে সেটাও কিন্তু আমাদের সিলেবাসে আছে, তো সেটার জন্য কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লাসগুলি করতে লাগবে, সেখানে কিন্তু একদম ডিটেল ডিসকাস করা হয়েছে। তো এখানে আমি আর এক্সপ্লেন করছি না, আদারওয়াইজ ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। আচ্ছা, নেক্সট রয়েছে 33 নাম্বার, পৃথিবীর সর্বোচ্চ শিখর কোনটি? পৃথিবীর সর্বোচ্চ শিখর হলো মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। ওকে, পৃথিবীর সর্বোচ্চ শিখর হলো মাউন্ট এভারেস্ট। আর ভারতের যে সর্বোচ্চ শিখর বলা হয় তাহলে সেটা কোনটা হবে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। সেটা যদি ভারতের বলা হয়, ভারতের যে উচ্চতম স্থান বা ভারতের যে সর্বোচ্চ শিখর রয়েছে সেটা কোনটা, সেটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলে, সেটা তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তো আর এই কোশ্চেনের আনসারটা হলো অপশন বি, মাউন্ট এভারেস্ট। নেক্সট
নেক্সট রয়েছে 34 নাম্বার, পৃথিবীর সর্বনিম্ন অংশ কোথায়? একদম সর্বনিম্ন, সর্বোচ্চ তো দেখলাম মাউন্ট এভারেস্ট, সর্বনিম্ন সবচেয়ে যে নিম্ন সেটা কোনটা? সেটা হলো মারিয়ানা খাদ। মারিয়ানা খাদ যেটা রয়েছে প্রশান্ত মহাসাগরে, যেটা কোথায় রয়েছে? প্রশান্ত মহাসাগরে কিন্তু রয়েছে। ওকে, প্রশান্ত মহাসাগর। তো পৃথিবীর সবচেয়ে নিচু স্থান হলো মারিয়ানা খাদ, যেটা রয়েছে প্রশান্ত মহাসাগরে, আর এটা অনেকটাই নিচু রয়েছে। এরকম মাউন্ট এভারেস্ট হলো সবচেয়ে যে উঁচু উঁচু স্থান রয়েছে পৃথিবীর মধ্যে, সেই সবচেয়ে উঁচু স্থান। এখন সে মাউন্ট এভারেস্ট যত উঁচু রয়েছে সেটা নিয়েও যদি এই জায়গাতে হয় তাহলে সেটা কভার আপ হবে না, তাতে আরো অনেক বেশি, মানে মাউন্ট এভারেস্টের যতটুকু উচ্চতা রয়েছে তার থেকে আরো অনেক বেশি কিন্তু যেটা গভীর রয়েছে মারিয়ানা খাদ, যেটা রয়েছে প্রশান্ত মহাসাগর। তো পৃথিবীর সর্বোচ্চ হলে মাউন্ট এভারেস্ট, আর পৃথিবীর সর্বনিম্ন হলে সেটা মারিয়ানা খাদ, যেটা রয়েছে প্রশান্ত মহাসাগরে। তো এই কোশ্চেনের আনসারটা কি হবে? অপশন নাম্বার সি হবে এই কোশ্চেনের কারেক্ট আনসারটা। ক্লিয়ার? সো অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে পৃথিবীর আবর্তনের ফলে কি ঘটে? এই যে পৃথিবীর যে আবর্তন হচ্ছে, মানে পৃথিবী যখন নিজের অক্ষে ঘুরছে, আবর্তন হচ্ছে মানে রোটেশন হচ্ছে, রোটেশন হচ্ছে, তার ফলে কি হয়? ঋতু পরিবর্তন তো হয় না আবর্তনের কারণে, হয় না পরিক্রমের কারণে, অর্থাৎ রেভুলেশনের কারণে হয়। সূর্য গ্রহ পরিক্রমণ, দিন ও রাত্রি গ্রহাণু সৃষ্টি, গ্রহাণু সৃষ্টি হবে না, সূর্য গ্রহ পরিক্রমণ, তো এটাও হবে না, ঋতু পরিবর্তনও হবে না, আনসার হবে দিন ও রাত্রি। পৃথিবীর আবর্তনের ফলে মানে পৃথিবীর রোটেশনে অর্থাৎ আনিক গতির ফলে হয় দিন এবং রাত্রি, তো আনসারটা হবে অপশন সি। আর এখন আনিক গতি বা এই আবর্তন কি দিন রাত্রি কেন হচ্ছে সেটা নিয়ে অনেক ডিসকাস আমি করেছি, আজকের ক্লাসে করেছি, আর কনসেপ্ট ক্লাসে তো আছেই। তো সেটা দেখে নেবে, ভালোভাবে দেখবে, তাহলেই দেখবে তোমরা পরীক্ষাতে আর অনেক ভালো স্কোর করতে পারছো। যাই হোক, নেক্সট রয়েছে 36 নাম্বার, পৃথিবী পরিক্রমণ। পরিক্রমণ হলো এই যে বার্ষিক গতি, ফলে কি হয়? নিয়ত বায়ু, এটা তো আনিক গতির ফলে হয়, আবর্তনের ফলে। সমুদ্র স্রোতস্বিম আনিক গতির ফলে হয়, জোয়ার ভাটা আনিক গতির ফলে হয়, ঋতু পরিবর্তন হয় পরিক্রমের ফলে অর্থাৎ বার্ষিক গতির ফলে। তো আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে 37 নাম্বার, পৃথিবীর একটি প্রাকৃতিক উপগ্রহের নাম। পৃথিবীর একটাই আছে প্রাকৃতিক উপগ্রহ, সেটা কি? পৃথিবীর যে একটি প্রাকৃতিক উপগ্রহের নাম কি? সেটা হলো চাঁদ। পৃথিবীর কয়টা প্রাকৃতিক উপগ্রহ আছে? একটাই আছে, সেটা কি? সেটা হলো চাঁদ, অপশন নাম্বার সি, চাঁদ। ক্লিয়ার? নেক্সট রয়েছে 38 নাম্বার, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতের বৃহত্তম সবচেয়ে বড় গ্রহ কোনটি? সেটা হলো জুপিটার অর্থাৎ বৃহস্পতি। তো আনসার ইজ অপশন নাম্বার বি, বৃহস্পতি, যেটা আগেও কিন্তু তোমাদের পিকচারের সাহায্যে বলেছিলাম। পৃথিবীর সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি। ক্লিয়ার? তারপর রয়েছে নেপচুনকে কোন নামে পরিচিত? এই যে নেপচুন রয়েছে সেটা কোন নামে পরিচিত? লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে, মঙ্গল গ্রহ বা মার্সকে লাল গ্রহ বলা হয়। সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে, ইউরেনাসকে বলা হয়। তারপর হালকা নীল রঙের গ্রহ বলা হয় নেপচুনকে, নেপচুন। আর ধূসর গ্রহ বলা হয় বুধ গ্রহকে। তো এখানে আমার কোশ্চেন কি বলেছে? নেপচুনকে কোন নাম বলে? নেপচুন বলা হয়েছে, তার মানে হালকা নীল রঙের, হালকা নীল রঙের। ক্লিয়ার? তারপর রয়েছে এখানে এক্সপ্লেনেশন আবার রয়েছে, আমি একটু বলে দিচ্ছি। লাল গ্রহ বলা হয় যে মঙ্গল গ্রহকে বলা হয়, তাকে পৃষ্ঠ লাল রঙের। তারপর সবুজ গ্রহ বলা হয় যে ইউরেনাসকে বলা হয়। হালকা নীল রঙের এই যে নেপচুনকে বলা হয়। তারপর ধূসর গ্রহ বলা হয় যে বুধ গ্রহকে ধূসর রঙের গ্রহ বলা হয়। 40 নাম্বার, মঙ্গল গ্রহের উপগ্রহের কত? মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে? মঙ্গল গ্রহের দুইটাই উপগ্রহ আছে। কয়টা আছে? দুইটা উপগ্রহ আছে। একটা হলো ফেবুস, ফেবুস, আরেকটা হলো ডিমোস বা ডাইমোস, এটাকে বলা হয়। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম লেখা আছে, তোমরা অপশন দিয়ে কি এটা বুঝতে পারবে কোনটা আনসারটা হবে। তো মঙ্গল গ্রহের দুইটা উপগ্রহ আছে, ফেবুস আর ডিমোস। এখানে দেখো দেওয়া হয়েছে মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা হলো দুইটি, এগুলির নাম হলো ফেবুস আর ডিমোস। উভয়ই ছোট অনিয়মিত আকারে হয়, মানে এই দুইটা উপগ্রহ কি ছোট বা অনিয়মিত আকারের হয়ে থাকে, এই দুটো উপগ্রহই। নেক্সট কোশ্চেন হলো বৃহস্পতি, বৃহস্পতির বৃহত্তম উপগ্রহ কোনটি? বৃহস্পতির বৃহত্তম উপগ্রহ কোনটি? বৃহস্পতির অনেকগুলি উপগ্রহ আছে, তার মধ্যে থেকে সবচেয়ে যে বৃহত্তম গ্রহ হলো গ্যানিমিড। তো আনসার ইজ অপশন নাম্বার বি, গ্যানিমিড। ওকে, টাইটান হলো শনির উপগ্রহ, আর তারপর এই দুইটা কোনো কিছু উপগ্রহ না, তো এটা হবে গ্যানিমিড। বৃহস্পতির বৃহত্তম উপগ্রহের নাম হলো গ্যানিমিড। তো আনসারটা কি হবে? আনসারটা হবে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 42 নাম্বার,
শনির একটি উপগ্রহের নাম, শনির উপগ্রহের নাম হলো টাইটান। গ্যানিমিড হলো বৃহস্পতির উপগ্রহ, আর ডিমোস হলো মঙ্গলের উপগ্রহ, ফেবোস হলো মঙ্গলের উপগ্রহ, আর টাইটান হলো শনির উপগ্রহ। ওকে, গ্যানিমিড হলো বৃহস্পতি, বৃহস্পতি, টাইটান, ডিমোস হলো শনি, আর ফেবোস হলো শনি, আর টাইটান সরি আচ্ছা আমি কারেক্ট করে দিচ্ছি, শনির উপগ্রহের নাম হলো টাইটান, গ্যানিমিড হলো বৃহস্পতির উপগ্রহ, বৃহস্পতির উপগ্রহ, ডিমোস হলো মঙ্গলের উপগ্রহ, আর ফেবোস হলো মঙ্গলের উপগ্রহ। কারণ মঙ্গলের দুইটা উপগ্রহ ছিল, একটা ফেবোস একটা ডিমোস, আর বৃহস্পতির সবচেয়ে বৃহত্তম গ্রহটা হলো গ্যানিমিড। কিন্তু কোশ্চেন আমি বলেছি শনির একটি উপগ্রহের নাম, যেটার আনসারটা হলো টাইটান। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট নেক্সট রয়েছে 43 নাম্বার, ইউরেনাসকে কোন নামে ডাকা হয়? যে ইউরেনাসকে কোন নামে ডাকা হয়? তো এখানে নীল গ্রহ, লাল, সবুজ এবং ধূসর গ্রহ। সবটি যদি আমি জানি, নীল গ্রহ হলো পৃথিবীকে বলা হয়, পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে, মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে বলা হয়, ইউরেনাস। তারপর রয়েছে ধূসর গ্রহ বলা হয় বুধ গ্রহকে ধূসর গ্রহ বলা হয়। তো এখানে কোশ্চেন ছিল ইউরেনাসকে কোন নামে ডাকা হয়, তার মানে আনসার ইজ অপশন সি, সবুজ গ্রহ। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, ইউরেনাসকে সবুজ গ্রহ নামে ডাকা হয়। নেক্সট রয়েছে 44 নাম্বার, পৃথিবীর মতো গ্রহ কোনটি? মানে পৃথিবীর মতো একটা গ্রহ আছে যেটাকে পৃথিবীর মতো দেখতে মনে হয়, পুরোপুরি সেম না হলেও অনেকটা পৃথিবীর মতো দেখতে মনে হয়, যেটাকে বলা হয় যমজ গ্রহ, যমজ গ্রহ বা টুইন প্ল্যানেট, টুইন প্ল্যানেট বলা হয়। সেটা কোনটা? সেটা হলো শুক্র। তো অপশন নাম্বার এ শুক্র, পৃথিবীর মতো গ্রহ বা পৃথিবীর যমজ গ্রহ বা টুইন প্ল্যানেট বলা হয় শুক্রকে। তো আনসার ইজ অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ শুক্র। আর এই শুক্র গ্রহের কোনো রকম উপগ্রহ কিন্তু নেই, বুধ এবং শুক্র এই দুইটাই গ্রহ আছে যার কোনো উপগ্রহ নেই, বাকিগুলোর উপগ্রহ কিন্তু আছে। তো এখানে আনসারটা অপশন এ। নেক্সট এখানে দেখো এক্সপ্লেন করা হয়েছে, যেটা অলরেডি আগে বলেছি, তোমরা দেখে নেবে। তারপর রয়েছে 45 নাম্বার, সৌরজগতে প্রায় কত গ্রহাণুপুঞ্জ আছে? সৌরজগতে প্রায়, এক্সাক্ট না বলো প্রায় প্রায় আমরা বলতে পারি 4 লাখের মতন আছে। তো অপশন নাম্বার সি। ওকে, নেক্সট 46 নাম্বার, প্রথম মহাকাশচারীর নাম কে ছিলেন? প্রথম মহাকাশচারী অপশন কি রয়েছে? নীল আর্মস্ট্রং, ইউরি গ্যাগারিন, রাকেশ শর্মা, ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তো এখানে নীল আর্মস্ট্রং যদি বলা হয়, তিনি প্রথম চাঁদে গিয়েছিলেন, প্রথম চাঁদে গিয়েছিলেন নীল আর্মস্ট্রং। ইউরি গ্যাগারিন হলো প্রথম মহাকাশচারীর নাম, রাকেশ শর্মা হলো ভারতের প্রথম মহাকাশচারীর নাম। ইউরি গ্যাগারিন কিন্তু ভারতের না, ভারতে যদি বলা হয় যে ভারত থেকে প্রথম কে মানে প্রথম মহাকাশচারী, তাহলে নাম হবে রাকেশ শর্মা। আর যদি ফিমেলদের থেকে বলা হয় যে মহিলা যে প্রথম মহাকাশচারী, তখন কিন্তু হবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ওকে, তো এখানে যেহেতু বলেছে প্রথম মহাকাশচারীর নাম, তাহলে আনসার হবে ইউরি গ্যাগারিন, ইউরি গ্যাগারিন। তো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে প্রথম ভারতীয় মহাকাশচারী, এই যে প্রথম ভারতীয় এসেছে, যদি ভারতীয় না বলে প্রথম মহাকাশচারী, তাহলে ইউরি গ্যাগারিন। কিন্তু প্রথম ভারতীয় মহাকাশচারী বলা হলে আনসার হবে রাকেশ শর্মা, রাকেশ শর্মা। তো অপশন নাম্বার সি, রাকেশ শর্মা। নেক্সট 48 নাম্বার, প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? ফিমেলদের থেকে কে ছিলেন? ভ্যালেন্টিনা তেরেস্কোভা। অপশন নাম্বার সি, ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তারপর রয়েছে 49 নাম্বার, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? একটু আগে আমরা ব্যাস দেখেছিলাম, ব্যাসার্ধ তখনও বলেছিলাম। তো ব্যাসার্ধটা হলো এই যে 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার। যদি বলা হয় পৃথিবীর যে নিরক্ষীয় ব্যাস, যদি নিরক্ষীয় ব্যাস বলা হয়, নিরক্ষীয় ব্যাস যদি বলা হয় তাহলে হবে 12,757। আর যদি বলা হয় পৃথিবীর যে উত্তর দক্ষিণের যে ব্যাস রয়েছে, তাহলে 12,714। আর এটা হবে না। তো এখানে বলেছে গড় ব্যাসার্ধ, তার মানে আনসার ইজ অপশন নাম্বার এ, 6400 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। এখানে এক্সপ্লেন দেওয়া হয়েছে, আগে যদিও বলেছি। তো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, বাট এই সিরিজের শেষ নয়, এই সিরিজ সবে মাত্র শুরু হয়েছে। তো এই 50 নাম্বার কোশ্চেনটা হলো, সৌরজগতে প্রথম গ্রহ সূর্য থেকে দূরত্ব অনুযায়ী কত? মানে সৌরজগতে প্রথম, মানে সূর্য থেকে দূরত্বের দিকে যদি বলি, প্রথম কোন গ্রহটা রয়েছে, যেটা একটু আগেও পিকচারের সাথে দেখেছিলাম, সেটা হলো মার্কারি, অর্থাৎ যে বুধ,
বুধ গ্রহ, প্রথমে রয়েছে বুধ, প্রথম রয়েছে বুধ, তারপর শুক্র, তারপর 3 নম্বর রয়েছে পৃথিবী, তারপর রয়েছে মঙ্গল, বৃহস্পতি, শনি, তারপর হচ্ছে ইউরেনাস, দেন নেপচুন। এগুলি কিন্তু যেটা পিকচারের সাহায্যে তোমাদেরকে বলেছিলাম। তো আনসারটা হয়ে গেছে অপশন নাম্বার সি। ওকে, তো এই ছিল আজকের যে 50টা কোশ্চেন রয়েছে সেই 50টা কোশ্চেন। আশা করি সম্পূর্ণটা তোমরা বুঝতে পেরেছো। আর 50-এর মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, ক্লাসটা কিরকম লাগলো সেটাও জানাবে। তাছাড়া তোমরা যদি চাও তোমাদের অনলাইন কোর্সের প্রয়োজন, ক্লাস করতে চাও, মক টেস্ট দিতে চাও, যেটাই তোমাদের প্রয়োজন, বা হার্ড কপি নোটসের প্রয়োজন, এসটিজিটি হোক কিংবা পিজিটি, সেটার জন্য তোমরা যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। তাছাড়াও কিন্তু আমাদের এখানে আর অন্যান্য নোটসও পাওয়া যায়, সেটার জন্য স্ক্রিনে মেনশন করা আছে, সেখানেও কিন্তু তোমরা দেখে নিতে পারো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। আর আজকের ক্লাসটা লাইক করে দিও যদি ভালো লাগে, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।